ইউটিউব লিঙ্কগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, আমি ওটা আপলোড করে দিব। আমি 2 ক্লাস বলতে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট 2 ক্লাস। আচ্ছা আমি আজকে আপলোড করে দেব। ভাই এটা ক্লোজ করা যায় কিন্তু আচ্ছা হ্যাঁ বলেন তো এটা কি সমস্যা হচ্ছে? ভাই যেমন আমি এটা তো একটা বিজনেস অ্যাকাউন্ট তো খুলতে হবে না ভাই, নাহলে তো এই যে ডিসপ্লে নেমটা আসলে শো করে না আর কি। যদি আমি একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করছি আর কি, হ্যাঁ, ওপেন আচ্ছা করার পরে আমি জাস্ট 3টা পিন করলাম, এরকম 3টা পিন করলাম। তো পিন গুলা যখন আমি যদি এটা ওপেন করি, আপনি যখন দেখা দিয়েছিলেন, আপনি যখন করছিলেন, এখানে একটা পাবলিশ টাইপের একটা অপশন ছিল আর কি। তো এখানে এই পাবলিশের অপশনটা আমি পাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা কি পাবলিশ হলো বা দেখতেছে কিনা, এটাই একটু কনফিউজ আর কি। ও আচ্ছা আচ্ছা, না না এটা সমস্যা না। আপনি যেমন এখন সেভ অপশনটা আপনার ওই বোর্ডের এগেনস্টে এটা সেভ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়, আর কিছুই না। তো এটা হচ্ছে পাবলিশ হচ্ছে। আর আপনি সেটা প্রুভ আমি করি আপনাকে, আপনি আপনার এই পিনের লিঙ্কটা আমাকে দেন, ইউআরএলটা লিঙ্কটা কপি করে আমাকে দেন, আমি ওটা আমার পিসি থেকে ব্রাউজ করলে ওটা শো করলে তখন আর আপনার এই ব্যাপারটা থাকবে না। আমি যদি এটাই তো না, আমি ভাই যেখান থেকে হ্যাঁ কপি হ্যাঁ করছি। ওইটাই, ওইটাই আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা আমি আমার পিসিতে একটু ট্রাই করি। হ্যাঁ এটা হচ্ছে, দেখাচ্ছে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা জি ভাইয়া, এখন বলুন তো, আমি আসলে মনে করেন আজকে ওপেন করলাম বা কালকে মনে ওপেন করছিলাম, এখানে একটা মাত্র ইমপ্রেশন, একজন ফলোয়ার দেখাচ্ছে, তা এটা বাড়াবো কিভাবে আমি? ও না, আসলে ফলোয়ারটা বাড়ানো ইন্টেনশন না নিলেও হবে। আমাদের মেন টার্গেট হচ্ছে ইমপ্রেশনগুলো বাড়ানো। হ্যাঁ, হুম, যেমন আমার মনে হয় এখন পর্যন্ত আমি দেখছি অনলি 46 ফলোয়ার, আমি ওইভাবে কেয়ারও করছি না ফলোয়ার, কিন্তু ইমপ্রেশন কিন্তু 6 সামথিং কি, দ্যাট মিনস 6,000 প্লাস হচ্ছে আমার ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা বাড়াবো আমরা, ঠিক আছে? আচ্ছা। তো এই ওই ইমপ্রেশন জন্য বাড়ানোর জন্য আমার কি কোনো স্ট্র্যাটেজিটা ফলো করলে ভালো হয় কি, ওই যে ভালো কন্টেন্ট এটাই, জি ইমপ্রেশন নাকি বাড়ানোর অন্য জন্য, কোনো ব্যাপার আছে? ইমপ্রেশন বাড়ানোর জন্য ওই ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কাজ করব। যেমন পিন্টারেস্ট, আমি আগে বলেছি যে পিন্টারেস্ট এর কিন্তু ফিমেল ইউজার বেশি থাকে, সেই হুম, ক্ষেত্রে অর্নামেন্টস, হ্যাঁ তারপরে এরকম মেকআপ আইটেম লাইক দ্যাট, যে এইসব নিয়ে একটা বোর্ড করতে পারেন। আর হুম, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন লিটকয়েনে, যে এগুলো নিয়ে কিছু একটা বোর্ড করতে পারেন, করে রেগুলার এখানে আপনি 5টা 10টা করে পিন করেন, দেখবেন যে আপনার 1 সপ্তাহের মধ্যেই ইমপ্রেশন অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। হাইস্ট কি ভাইয়া, ডেলি হাইস্ট কি 10টা পিন করতে পারবো নাকি এর চেয়ে বেশি করতে হবে? না না এরকম তো লিমিট নাই, আপনি তো চাইলে আরো বেশি করতে পারবেন, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আর আছে ভাইয়া। আর যদি মনে, ওই যে ওইগুলো যে দিচ্ছেন ওইগুলোর সাথে লিঙ্ক কিন্তু ফাইবারের লিঙ্কই দিয়ে দিয়েন, ঠিক আছে? লিঙ্কটা আর হ্যাঁ ব্ল্যাঙ্ক ফাইবার। রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে ওইগুলোতে কোনোভাবে ক্লিক করলে কিন্তু আপনার ফাইবারের লিঙ্কটাতেই চলে যাবে। চলে যাবে এটাই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এটা আমি একটা বুঝলাম আপনার কাছ থেকে। আর আপনার কোনো মানে ভাইয়া গাইডলাইন আছে পিন ইন্টারেস্ট আর কিছু করা যায় কিনা আমার জায়গা থেকে? ও না না, আপনি প্রাইমারি স্টেপ এখন নিউ প্রোফাইল, আপনি এই কাজটা একটু রেগুলার বেসিসে সপ্তাহখানিকের একটা মাইলস্টোন সেট করে করেন। আপনার, আমি একদম স্পেসিফিক ভাবে আপনাকে কিছু কাজ দিই, আপনি সেটাই করেন। সেটা হচ্ছে, আপনি চাইলে নোট ডাউন করতে পারেন যে আপনি অর্নামেন্টস, মেকআপ আইটেম, এইসব লাইক দ্যাট, বিউটি আইটেম, প্রোডাক্ট, এগুলো নিয়ে একটা ইয়া করবেন, কি বলে, বোর্ড তৈরি হ্যাঁ করবো। হ্যাঁ বোর্ড করবেন। হুম, আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে বোর্ড করবেন। এই যে এই 2টা বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে মিনিমাম 10 থেকে 15টা করে পিন করবেন প্রতিদিন। ভাইয়া এখানে অন্যদের যে পিনগুলো দেখা যায়, সেগুলো কি কপি করে শেয়ার করা যায়, এরকম কোনো ব্যাপার সেখানে না সেক্ষেত্রে? না না, আমি, আপনি স্ক্রিনটা ক্লোজ করেন, আমি দেখাই বিষয়টা, আরেকবার দেখাই। হ্যাঁ,
আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখা যায় আমার স্ক্রিন? জি ভাই। দেখেন আমার ফলোয়ার কিন্তু বেশি না, অনলি 49 না, জি। কিন্তু দেখেন মান্থলি ভিউজ অনেক বেশি কিন্তু। হুম। অনেক বেশি বলতে মানে মোটামুটি আর কি, ফলোয়ারের তুলনায় অনেক বেশি আমি বলবো। হ্যাঁ হ্যাঁ। আর ইদানিং তো কাজ করা হচ্ছে না, কাজ করলে আপনার 12K ছাড়াই যায়, 15K এর কাছাকাছি চলে যায়। ইমপ্রেশন কিন্তু এদিকে দেখেন, এই যে পিনের ইমপ্রেশন গুলো বেশ ভালো ছিল আপনার, 7.7K। এই লাস্ট আপনার 1-1.5 মাস তো কোনো কাজ করতেছি না, এদিকে লিঙ্ক ক্লিক ক্লিক এগুলো কিন্তু বাড়তেছে। এই যে দেখেন আমার লিঙ্ক সেভ করা, মানে আমার এই যে পিনটাকে সেভ করে অন্য কেউ, সেটা হচ্ছে 26 হয়েছে। আর এখন আপনি যেটা বলছেন যে আমি সাপোজ এখানেও একটা কিছু সার্চ দিতে পারি, তাই না? যেমন জি। দিলাম আমি এই যে বিউটি মেকআপ লাইক দ্যাট, এরকম কিছু একটা সার্চ দিলাম। তো এখানে আচ্ছা, আপনারা চাইলে এরকম শর্ট ভিডিও টিডিও গুলোও নিতে পারেন, হ্যাঁ। এখন এখানে যে বিষয়টা, আমি যদি এই যে এইটা এখান থেকে জাস্ট সেভ করি না, হ্যাঁ। এতে কিন্তু ওদের এই যে দেখেন একটা লিংক লিংক আপ করা না, জি। লিঙ্কটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই লিঙ্কটাতে কিন্তু চলে যাবে এখান থেকে সেভ করলে। বাট আমি যদি এই যে বিউটি মেকআপ এটা লিখে জাস্ট গুগলে সার্চ দিই, দেন পিকচার গুলো ক্লিক করি, এখান থেকে আমি যদি পিকচার গুলো ডাউনলোড করে নিই, নিয়ে আমি যদি পোস্ট করি, দেন আমি কিন্তু একটা কাস্টম আমার ইউআরএল ইউজ করতে পারছি। এই হচ্ছে পার্থক্যটা। আচ্ছা। আপনি চাইলে একটা কি করবেন, আপনি এখানে একটা ফোল্ডার করবেন, সাপোজ এই দেখেন আমি করে রাখছি অলরেডি কন্টেন্ট রাইটিং এর জন্য। দেখেন আমি অনেকগুলো পিকচার এরকম ডাউনলোড করছি, হুম। দেন একটা একটা করে পিকচার কিন্তু ওখানে পোস্ট করে করে আমার ওইটার জন্য লিঙ্ক করছি। এটা মানে কোন ক্লাসে যেন দেখাইছি, সেই জন্য কিছু। হ্যাঁ, এটা ওই Pinterest ক্লাসে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো এইরকম আপনারা একটা মেন ফোল্ডার করবেন, নাম দিবেন পিন্টারেস্ট, তার আন্ডারে বিভিন্ন বোর্ড ওয়াইজ ফোল্ডার থাকবে। প্রত্যেকটা বোর্ডে আপনি ওখানে পিকচার গুলোকে মনে করেন একদিন আপনি 15 বা 20টা পিন করার জন্য স্থির করলেন, দেন আপনি ওই ফোল্ডারে কি করবেন, ওই ফোল্ডারে, আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই তাহলে একটু সুবিধা হবে। এই যে আচ্ছা, সাপোজ একটা, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন ওপেন করি তখন আমি ওখানে এডুকেশন অনেকগুলো অপশন থাকে না, যে ক্লিক করতে আমি হ্যাঁ এডুকেশনে ইন্টারেস্ট ক্লিক ইন্টারেস্ট গুলো, হ্যাঁ। ইন্টারেস্টে। সেটার সাথে তো এটার কোনো সম্পর্কিত না, না মানে কোনো হ্যাঁ, সমস্যা তো ওই হবে না? ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনাকে বিভিন্ন পিন দেবে আর কি, আপনার ওয়ালে আসবে, তো এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, সমস্যা নেই। দেখেন পিন্টারেস্ট আমার মূল ফোল্ডার, এর মধ্যে আমার বোর্ডটা থাকলো, ঠিক আছে। এখন দেখেন এই বোর্ডে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে ফোল্ডার করতে পারেন, করে একটা ডেট দিলেন, সাপোজ আজকে আপনি কাজ করবেন, দেন দিলেন যে 23/12/20। আচ্ছা, আজকে আপনি মন স্থির করলেন যে আপনি 15টা পিন করবেন, এই যে 15টা পিকচার এখানে আপনি দিয়ে দিলেন, মানে জি। ডাউনলোড করে এনে এই ফোল্ডারে রাখলেন। দেন একটা একটা করে পিকচার দিলেন, ওর রিলেভেন্ট কিছু ডেসক্রিপশন দিলেন, অ্যান্ড দেন হচ্ছে লিঙ্ক আপ করে দিলেন। বোঝা গেছে বিষয়টা? এই করে দেখেন আপনি এই যে বোর্ডের এগেনস্টে, এটা আজকের ডেট, কালকে আবার আরেকটা ফোল্ডার করবেন, তাহলে কিন্তু সুন্দর এই যে একটা আপনার নিজের কাছে একটা নোট আকারেই থাকবে বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ, ডাটা থাকবে কোন দিন হ্যাঁ কোনটা হ্যাঁ। করছে। হ্যাঁ, এইভাবে আপনি যদি এই একটা 1 সপ্তাহ যদি কন্টিনিউ করেন, তাহলে জি। আমি কি বললাম যে আপনার দুইটা থাকবে আমাদের রিলেভেন্ট, মানে গিগের বাইরে বোর্ড, তাই না? জি। আর যতগুলো গিগ আছে প্রত্যেকটা একটা করে বোর্ড। আপনি প্রত্যেকটা বোর্ডে যদি 10টা করেও সেট আপ করেন, তাহলে মোট 5টা যদি আপনার বোর্ড থেকে থাকে, 50টা পিন করবেন প্রতিদিন। মানে এটা মিনিমাম বললাম, ম্যাক্সিমাম আপনি যত পারেন এই আচ্ছা কাজটা ভাই, আপনি আমি যখন একসাথে বিউটি করেন। মেকআপ নিয়ে যখন হ্যাঁ ভাই বলেন। বিউটি মেকআপ নিয়ে যখন কোনো পিন করব, সেক্ষেত্রে কি আমি আমার
আমার গিগের লিংক কি দিতে পারবো? এটা হ্যাঁ তো হ্যাঁ, ইয়া হবে না, সহ থাকবে না, সেটা কি অ্যাকসেপ্ট করবে? সমস্যা নেই, আপনি দিয়ে দেন, কারণ আমার ওই ক্লিকটাতে ইমপ্রেশন ভাইয়া, ক্রিয়েট হবে। জি ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে, আমার যখন টুইটারে কোনো গ্রুপে যদি কোনো কিছু পোস্ট করতে চাই, হ্যাঁ, হুম। কোনো গ্রুপে সেটা আমার কাছে, আমি আমি আসলে জুৎসই ভাবে করতে পারতেছি না আর কি। আমার কাছে মনে হচ্ছে যেন কোনো একটা ঘাবলা হচ্ছে। আমি কি একটু হ্যাঁ, শেয়ার চেক করেন, করতে শেয়ার চাচ্ছিলাম করেন, আর কি। স্ক্রিন শেয়ার করেন, দেখান মানে কোন প্রবলেমটা ফেস করছেন। আচ্ছা ভাইয়া, এই আমি জাস্ট একটু শেয়ার করি, মানে আমাকে একটু গাইডলাইন, তো এই এই ধরনের কথাগুলো আসলে খুবই কি নেগেটিভ টাইপের হয়ে যায়, মানে এই 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 টুইটটা আমি করছি, হ্যাঁ, তো এখানের মধ্যে আমি জাস্ট আমার লিঙ্কটা দিয়ে দিলাম, এগুলো কি যায়, মানে খুব একটা কি সমস্যা করে এগুলো? আচ্ছা, আমি একটু দেখি কি লিখলাম যে আমি জাস্ট আমার মতো করে এমনি আর কি কোনো রকম একটা লাইক। ও আচ্ছা, হ্যাঁ, দিছে না, আপনি আসলে একটা ইউনিক স্ট্র্যাটেজি ইউজ করছেন। তো এগুলোর ব্যাপারে তো আসলে বলার কিছু নেই, এটা আপনার একটা মেথড। তো আপনি আপনার মতো চিন্তা করবেন, এগুলো করবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে কোনো অনেক গ্রুপ আছে না হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর, সেই গ্রুপে যদি আমি কোনো টুইট করতে চাই, হ্যাঁ, সেটা আসলে কিভাবে করলে আমার জন্য, মানে গ্রুপে অ্যাকচুয়ালি পোস্ট হবে? গ্রুপে পোস্ট হবে বলতে এখানে তো আপনার ওই যাকে আপনি টার্গেট করবেন, মানে স্পেসিফিক প্রোফাইলটাকে টার্গেট করে আপনি কাজ করা, এটা ঠিক আছে। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে আমাকে? মানে একটু স্পেসিফিক, স্পেসিফিক বলতে মনে করেন আমি তো, মানে আমি বলতেছি, স্পেসিফিক বলতে, হ্যাঁ, যে আপনি মনে করেন যাকে টার্গেট করছেন, জি, যে সাপোজ আপনি ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক এদের যারা ফলো করছে, হ্যাঁ, হ্যাঁ, তাদের অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন। জি। টুলকুল ভাইয়া, ওই ওমর ফারুক ভাইয়া আর আর কে আছে, আনোয়ার ভাইয়ার ওই স্পিকার গুলো অন আছে মনে হয়, এগুলো একটু ইয়ে করে দিবেন। সরি সরি। একটা নয়েজ হচ্ছে না, আমি ইয়ে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া, সে ফর এক্সাম্পল আমি এইটা একটা গ্রুপ, হ্যাঁ, এখানের মধ্যে আমি কোনো কিছু পোস্ট করতে যাচ্ছি, এটাতে মানে আমি এখানে না, মানে আমি একটা টুইট করতে যাচ্ছি যেটা এখানে শো করবে, সেটা সেটা কিভাবে করবো? এখানে শো করবে, আপনি একটু নিচে আসেন, আরো নিচে আসুন। হ্যাঁ, আরো আরো নিচে। তো দেখেন এখানে কিন্তু ওদের পোস্ট ছাড়া আর কারোর কোনো কমেন্টস আছে। ফাইবারের ছাড়া আর কোনো কোনো হ্যাঁ, কমেন্টস আপনি নেই। এদেরকে টার্গেট করতে পারবেন, এদেরকে ট্যাগ করতে পারবেন। এই যে অ্যাট দ্য রেট অফ ফাইবার যদি লেখেন, হুম। তাহলে এদের অডিয়েন্স গুলো কিন্তু আপনার আপনি যে ওদের সাথে ইয়ে করছেন এরকম একটা নোটিফিকেশন বা ওদের ওয়ালে একটা যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি যখন টুইট করবো তখন @ফাইবার এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনি লিখে যে দিতে কোনো হবে? টাইপ কিছু একটা লিখবেন, লিখে অ্যাট দ্য রেট অফ ফাইবার দিবেন, মানে আপনি ওদের ইউজার নেমটা দেখবেন। আচ্ছা আচ্ছা, যেমন বুঝতে এই যে পেরেছি। এটা ফাইবার গার্ল, অ্যাট দ্য হুম। রেট অফ ফাইবার গার্ল, এই যে এরকম, মানে যাদেরকে আপনি টার্গেট করবেন, যে কোনো তাদেরকে দেখার ব্যবহার শেষে করেছি, ওদেরকে জাস্ট ওটুকু লিখলে ওদেরকে হিট করা হবে আর কি। ঠিক করা হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে। ওকে আচ্ছা, আপনার সাথে আমি আর একটু কথা বলি। হ্যাঁ পলাশ ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটা তো গিগ প্রমোশনের বিষয়টা গেল, তাই না? জি, এটা ফাইবারের বিষয় গেল, এখন গিগ কয়টা আছে জানো আপনার ফাইবারে? আমার ফাইবারে গিগ আছে ভাই 5টা। তো এই 5টার মধ্যে আমি প্রথম যখন ইউটিউব দেখে শুরু করছি, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য আপনার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য,
তখন ওখানে ক্লাসিফাইড এটার একটা গিগ করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে ইমপ্রেশন ভালো। তো আর গুলো হচ্ছে যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা আছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, এই টোটাল 5টা আছে আর কি। আচ্ছা, ওকে ফাইন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, পিন্টারেস্ট। তাহলে সোশ্যাল মিডিয়া দিয়ে স্পেসিফিক কি বোঝাচ্ছেন? সোশ্যাল মিডিয়া না, আমি ফেসবুক, পিন্টারেস্ট আর ইউটিউব। আচ্ছা, ফেসবুক, আমার পিন্টারেস্ট, গিগুলো ইউটিউব, হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ক্লাসিফাইড অ্যাড, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, তাহলে কম্বিনেশনটা ভালো। এখন কথা হচ্ছে, জাস্ট মিনিট, আমি একটু 1 মিনিট কথা বলতেছি আবার। জি জি ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ফাইবারে তো যথাসম্ভব এইভাবে ট্রাই গুলো করেন। পাশাপাশি আর মানে কি চিন্তা ভাবনা গুলো করতেছেন? আর কোনো প্ল্যান আছে কিনা? পাশাপাশি ভাই আমি ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট গুলোতে চেষ্টা করতেছি, কন্টেস্টে যেগুলো আমার সাথে যায় সেগুলো কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এই পর্যন্ত কেমন, কতগুলোতে অ্যাটেন্ড করা সম্ভব হয়েছে? ও যে আমি 3টা করছিলাম বলছিলাম, এর করা মানে আর অ্যাটেন্ড করা হয়নি, আমি সময়ও পাইনি অফিসের কাছে, আর অ্যাটেন্ড করা হয়নি। কি ধরনের কন্টেস্ট ছিল এগুলো? এইগুলো ছিল যে একটা ওই ফেসবুক মার্কেটিং এর জন্য স্ট্র্যাটেজি লেখা, তারপর হচ্ছে যে আর দুইটা ছিল যে ওই যে বললাম আপনাকে ডাটা এন্ট্রি রিলেটেড। আচ্ছা আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। আপনি অলরেডি রাইট ওয়েতে আছেন। পাশাপাশি আরেকটা অংশে একটু কাজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি একটু ভাই বলুন না please। প্রেশার হয়তো পড়তে পারে বা আপনার সময় নাও থাকতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে ইউটিলাইজ করে হুম। মানে যখনই সময় পান ওইগুলোতে একটু সময় দেওয়ার চেষ্টা। সেটা হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং এর বিষয়টা কেমন লাগে, বা ব্যাপারটা কেমন? আর্টিকেল রাইটিং করতে গেলে ভাই আসলে এই যে ইংলিশের যে ফ্লুয়েন্সি যেটা আছে, ফ্লুয়েন্টলি আমি আসলে লিখতে পারবো না, ওখানে গ্রামাটিক্যালি বিভিন্ন সমস্যা হবে, so যার কারণে ওদিকে যেতে চাচ্ছিলাম না। হ্যাঁ, আমি বলি, এটা তো গ্রামাটিক্যালি মেনটেন করে কোনো কিছু ইউনিক ভাবে লেখা, এটা তো যদি পিওর ভাবে আপনি বলেন তাহলে এটা সবার জন্য এটা, তাই না? যেহেতু এটা হ্যাঁ এগুলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আবার নেটিভ হলেও হ্যাঁ গ্রামাটিক্যাল ব্যাপারটা কিন্তু আবার আলাদা। যারা হ্যাঁ। নেটিভ কথা বলতেছে ওদেরও কিন্তু গ্রামাটিক্যাল যে 100% ঠিক থাকে তা না। তো জি। এগুলোর জন্য টুলস আছে, আপনার গ্রামারলি বলেন বা আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকেও অনেক হেল্প পাবেন। আমি স্পেলিং। গ্রামারলি ইউজ করি, গ্রামারলি থেকে আমি আমার যখন বেসিক্যালি আমি তো গার্মেন্টস এ কাজ করি, তো সো আচ্ছা গার্মেন্টস যারা কাজ, এটা আপনার হয়তো আইডিয়া থাকবে, ওখানে ফরেন, আমি একটা ফরেন কোম্পানিতে আছি, তো ওখানে টুকটাক কথাবার্তা বলা থেকে ইমেল করেসপন্ডেন্স থেকে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি গত দশ ইমেলের এগারো জন্য বছর কিন্তু ধরে সেটা গ্রামারলি করতেছি। দেখা যাচ্ছে অনেক সময় আমরাও ইউজ করতেছি যে হ্যাঁ হ্যাঁ সে 10-11 প্রফেশনাল হচ্ছে বছর কিনা। আমি গত 10-11 বছর গার্মেন্টস এর কাছে, তো আমার কাজগুলো ওইটাই, ওটা করে আছে, কিন্তু এজ মানে প্রফেশনাল আর্টিকেল রাইটিং রাইট করতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স বলেন, যে ধরনের ব্যাকগ্রাউন্ড থাকা উচিত নাই, বলে আমি ওদিক দিয়ে আর যেতে চাচ্ছিলাম না আর কি, মানে মনে হচ্ছিল যেন হয়তো বা হবে না এরকম। আচ্ছা, তবে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু আপনার মেন হাতিয়ার যেটা সেটা কিন্তু আর্টিকেল বা কন্টেন্ট। হ্যাঁ। তো আপনাকে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে গেলে টুডে অর টুমোরো আর্টিকেলের সাথে কিন্তু ইনভলভেশনে আসতে হবে। আচ্ছা। হ্যাঁ, এমন হতে পারে যে, হয় না যে একজন কিন্তু সব সাইডে বেটার হবে, আবার তাও না।
কিন্তু আপনি একটা পর্যায়ে দেখাচ্ছে 5 বছর 7 বছর একটা রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি কিন্তু একটা সাইটের ম্যানেজার অথবা এরকম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম একটা পজিশনে তো যাওয়া হয়, তাই না? রাইট রাইট। হ্যাঁ, কিন্তু তার যে সব সাইড স্ট্রং থাকে তা না, কিন্তু কোনো সাইড যেন আবার বাদ না থাকে। হয়তো সেখানে একটা উইক পয়েন্ট থাকতে পারে, কিন্তু আমি সেটা একেবারে রাখবো না, বিষয়টা কিন্তু এমন হওয়া ঠিক না। আর যদি হয় যে আমার ওই সেক্টরের ওইটা আবার একটা মেন পার্ট, তো ওইটা ইমপ্রুভের চেষ্টা করতে হবে। এখন চেষ্টাটা কিভাবে? যেমন আপনি এই যে কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করতে পারেন আর্টিকেলের। আচ্ছা। আমার এই যে এর আগের ব্যাচে, আপনাদের তো ব্যাচ 1 2 তে একজন আছেন, হ্যাঁ, উনি আবার হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুলের টিচার। জি তো আসলে ওনার ফ্লুয়েন্সির ব্যাপারটা আমি বলবো না, তবে আর্টিকেল এমন একটা জিনিস বা কন্টেন্ট এমন একটা জিনিস, ওটা যদি আপনার সব কোয়ালিফিকেশনও থাকে তারপরে যদি না লেখেন, তাহলে কিন্তু ওই লেখার যে ধারাটা ওইটা আসে না, ওটা জি প্র্যাকটিসের উপর আসে। জি তুমি প্রথমের দিকে উনি কিন্তু খুবই ইতস্ত বোধ করতো, ইদানিং সে আর ফাইবারের সময়ই দেয় না। সে জাস্ট যত মনে করেন যে সামনে কন্টেন্ট রাইটিং এর কন্টেস্ট পড়ে সে সবগুলোতে অ্যাটেন্ড করে। সে এ যাবৎকাল পর্যন্ত হয়তো 5টা কন্টেন্ট উইন করছে, বাট অনেক কন্টেস্টে সে অ্যাটেন্ড করছে। তো আমার ওইটা বেশ ভালো লাগছে ওনার এই ইয়াটা। হুম, হুম, তো এটা কেন বললাম যে কন্টেন্ট রাইটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরে নিলাম যে আপনি হয়তো 2 মাস কাজ করলে বা অন্যজন 2 মাস কাজ করলে তার হুম। ফ্লুয়েন্সি হয়তো বেশি ভালো হতে পারে, আপনার কনফিডেন্স যেহেতু এখানে কম পাচ্ছেন। কিন্তু জিনিসটার সাথে আপনি অ্যাটলিস্ট থাকলে ওটার, হ্যাঁ, প্রো অ্যান্ড কনস আপনার জানা থাকলো। আচ্ছা। হ্যাঁ। তো ওইটা ঠিক। একটু ওইটা ট্রাই করবেন। আচ্ছা ভাই, তো ঠিক আছে। প্রথম কাজ হবে কি, আপনি মানে যেহেতু এখনো কোনো সোর্সিং হয়নি, সো এখন কিন্তু চারিদিকে আপনাকে বিচরণ করতে হবে, তারপরে যেটাতে সাকসেস পাবেন ওটাতে একটু বেশি টাইম দিবেন আর কি। হুম, তো ওইটার জন্য একটা প্ল্যান আপনার জন্য আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনি 5-7টা কন্টেস্টে অ্যাটেন্ড করেন ফ্রিল্যান্সারে, সময় জি আপনার সময় মতো, ঠিক আছে? জি অবশ্যই আপনি সময়টাকে ইউটিলাইজ করে। আর এরপর যেটা করবেন ওইগুলোকে আপনি পোর্টফোলিও হিসাবে, আপনার যদি wordpress.com, এগুলো তো ফ্রি সাইট, তাই না? হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে আপনারা প্র্যাকটিস করেছেন কম- কিনা আমি আমার জানি না। কাছে নাই, করার প্ল্যান আছে ভাই আমি। আচ্ছা আচ্ছা, ওখানেও পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন। আহ, আর যদি ইনস্ট্যান্ট না থাকে সেই ক্ষেত্রে গুগল ড্রাইভে পিডিএফ করেও রাখতে পারেন, মানে যেভাবেই হোক রেখে সেইগুলো দিয়ে আপনি লোকাল মার্কেটে কিন্তু আর্টিকেল রাইটিং এর প্রচুর কাজ আছে। আপনি ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ, টুইটার, এগুলো দেখবেন যে ওরা আর্টিকেল রাইটার খোঁজে। এই এক্সপিরিয়েন্স গুলো বা এই পোর্টফোলিও গুলোকে শো করে করে আপনি সেইগুলোতে অ্যাপ্লাই করবেন। এটা হবে একটা কাজ। আচ্ছা। কারণ আমাদের ফার্স্ট মানে একটা অপরচুনিটি চেক করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এরপরে কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলও আসবে হ্যাঁ। এবং তখন আপনার কাজ করার স্পৃহা বেড়ে যাবে। এটাও থাকলো একটা সাজেশন, হতে পারে এটা আপনার অনেক বেশি, মানে যে কোনো একদিকে সাকসেস কোনটাতে আগে আসে এটা বলা যায় না, কিন্তু আমি চাচ্ছি যে যত শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আপনার একটা সাকসেস আপনি ফেস করেন, এটাই হচ্ছে আচ্ছা। বিষয়। জি জি ভাই। ঠিক আছে, এবং বাকি সবাই যারা ভিডিও পরবর্তীতে দেখবেন অথবা লাইভে অনেকে দেখেন, তো যারা মনে করতেছেন যে আপনার এই মুহূর্তে একটা সাকসেসের প্রয়োজন, তো ভ্যারাইটিস আপনারা বিভিন্ন সাইডে মানে চেক করেন এবং নেমে পড়েন, সময়টাকে ইউটিলাইজ করেন, দিনটা বেশি লাগবে না। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ ভাই। ওকে। আর আর বাকিদের কি অবস্থা? আচ্ছা ভাইয়া, ওই কন্টেন্ট রাইটিং ব্যাপারে যেহেতু মানে আর্টিকেল নিয়ে যেহেতু কথা আসছে, একটা কথা বলতাম আর কি। জি আহ, মানে আপনি যেহেতু এই ইয়েতে আছেন আর কি, তো এগুলো কিভাবে মানে আপনি সোর্সিং করেন? মানে মনে করেন সবসময় তো মনে করেন সবকিছু তো মাথা থেকে বের হয় না, তো মানে আইডিয়া নেওয়া থেকে শুরু করে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওদের- খুব খুব ভালো একটা কথা বলছেন আসলে। সব সময় না, আমি মানে অনেস্টলি আপনাদের সবার সাথে শেয়ার করি বিষয়টা, যে
একজন মানুষ আসলে একটা রাইটিং বিষয়টা কিন্তু সবার সবার সাথে যায় না, কথাটা ঠিক। কিন্তু ভেতর থেকে লেখা এরকম রাইটার খুব কমই আছে, কিন্তু আমাদের সবাইকেই তো রাইটার হতে হয়। হ্যাঁ, এবং ইভেন আমারও ওই ভেতর থেকে আসে না আসলে কোনো কিছু। আমি মেন যেটা ইয়ে করি সেটা হচ্ছে গুগল, খুব সহজ কথাই। আর যেহেতু আমাদের টার্গেট থাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, সেই ক্ষেত্রে তো আমরা প্রথমে স্পেসিফিক কিওয়ার্ডগুলোকে টার্গেট করি। সেই কিওয়ার্ড দিয়ে গুগল থেকে প্রথম সারির যে আর্টিকেলগুলো 8টা 10টা 5টা, হুম, এদেরকে বাছাই করি, যেগুলোকে মনে হয় যে হ্যাঁ আমার আর্টিকেলের জন্য বেশি ইনফরমেটিভ, তারপর কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যতা পাই, সেগুলোকে বাছাই করে, যেহেতু গুগলে অলরেডি সেগুলো র্যাঙ্ক করছে, সো এগুলোর কোয়ালিটি নিয়ে তো কোনো ডাউট থাকে না। ওইটা একটু রিসার্চ করে দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টার, সরি, আপনার 1000 কন্টেন্ট লিখতে, ওইগুলো থেকে রিসার্চ করে নিয়ে লিখতে হয়তো সময় লাগতে পারে নতুন অবস্থায় 3 সাড়ে 3 ঘন্টা। পরবর্তীতে হয়তো 2 ঘন্টাই করতে পারবেন একটা সময় এসে, বা অনেকে আরো ফাস্ট করতে পারেন। ঠিক আছে, এটা আমার একটা স্বাভাবিক ধারণা দিলাম, তারপর প্র্যাকটিক্যালি যে যার যেমন লাগে। বোঝা গেছে? জি ভাইয়া। আর ভাইয়া যেটা বলছিলাম, মনে করেন আপনি তো মানে ধরেন প্রথম 10টা ইয়া করে মানে ওখান থেকে মানে মনে করেন এখান থেকে কিছু ওখান থেকে কিছু এরকম মানে পাঁচ মিশালি করে মনে করেন কন্টেন্ট গুলো কালেক্ট করতেছেন আর কি। তো ওখানের মধ্যে কি মানে কোনো কি কপিরাইট টাইপের কিছু ব্যবসা আছে নাকি, যে মানে মনে করেন আপনি ও এই আচ্ছা আচ্ছা, একটু মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার। আমরা কিন্তু কন্টেন্ট গুলো নিচ্ছি, মানে কন্টেন্ট গুলো দেখছি, কিন্তু ওখান থেকে কোনো ডিরেক্ট লাইন কিন্তু নেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইটাকে অবশ্যই পুরোপুরি ইউনিক ভাবে, এবং মনে করেন বিভিন্ন টুলস আছে, পেইড ফ্রি। আমি জেনারেলি কোনটা, এই যে কোথায় গেল, এই যে প্লাগারিজম চেকার আছে, তারপর বিভিন্ন ইয়ে আছে। যেহেতু গ্রামারলি আমার কাছে এখন প্রিমিয়ামটা আপাতত নেই, এর আগে ছিল। তো গ্রামারলিতে আমি বাকি আইটেম গুলো চেক করতে পারি, যেমন একটু ধারণা দিই যেহেতু কন্টেন্ট নিয়ে আজকে কথা হলো। দেখেন, এটা একটি ইউনিক কন্টেন্ট। আর এটা আমি জাস্ট সিম্পলি যদি এখানে কি কপি করতে হবে, একটু দেখি। এইটুকু নিয়ে কাজ করার চেষ্টা করছি।
পাসওয়ার্ড তো ভুলে গেলাম। দেখেন, একটা রাইটিং এর অনেক এই যে যাবতীয় প্রবলেম গুলো কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি, তাই না? এখানে ক্লিক করলে কি, এই যে পাংচুয়েশনের একটা ফল্ট ছিল, দেন এখানে দা কমার্শিয়াল, এখানে স্পেসের সম্ভবত যেখানে যে প্রবলেমটা, ঠিক আছে, এই যে গ্রামাটিক্যাল যে প্রবলেম, এটা এখন সে সলভ করলো। এখানে আর্টিকেল, এই যে এখান থেকে আমরা সলভ গুলো করতে পারছি। দেন এখানে আরেকটা চেক করার বিষয় আছে, এই যে ওভারঅল স্কোরে এসে আপনারা দেখতে পারবেন যে এই যে রিডেবিলিটি স্কোর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে আমার যে আর্টিকেলটা, এটা কিন্তু রিডেবিলিটি স্কোর 52, দেন এটা আমি মনে করি যে এই গ্রামারলিতে আমরা যদি চেক করি, রিডেবিলিটি স্কোরটা আমরা 70-র মধ্যে রাখতে পারলে সেটা বেস্ট। এই যেখানে বলছে যে এম, রিডেবিলিটি টেস্ট করে বলতে কি পড়ার ক্ষমতা এটাই? জি, যে এটা কতটা সহজলভ্য, হ্যাঁ, মানে সহজে পঠনযোগ্য বা বোঝা যায় সহজে। ল্যাঙ্গুয়েজ মানে কোন ধরনের ভাষাগুলো, দেখা যাচ্ছে সিনোনিম বা স্ট্রাকচার সেন্টেন্সের এগুলোর উপর ডিপেন্ড করে। যেমন আমরা যদি 60 থেকে 70-র মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে আমার বেস্ট। গুগলের র্যাঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা ইয়ার প্যারামিটারের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে অনেক ভালো, উপযোগী। এটা 52, নিয়ার অ্যাবাউট 60, বাট 60+ বা 60-র মধ্যে, 60+ রাখাটাই আর কি আমি প্রিফার করি। তো এটা কিন্তু ওই ক্রাইটেরিয়াতে ফেল করছে, আমি এটা চেক করে আমি সেই স্টেপটা নিতে পারি, এটা একটা ব্যাপার। আর এখান থেকে গ্রামাটিক্যাল তো প্রবলেমগুলো সলভ করতেই পারছি। দেন এটা যখন ওভারঅল এগুলো ওকে হয়ে গেল, তখন আমি এটাকে কপি করে, এই প্লাগেরিজম এখানেও চেক করা যায়, বাট সমস্যা হচ্ছে এটা প্রিমিয়াম অ্যাক্সেসের জন্য, হ্যাঁ, যাদের পেইড অ্যাকাউন্ট তারা করতে পারবে। সো প্লাগেরিজমের জন্য বিভিন্ন ফ্রি ইয়া পাবেন, এটা আমার কাছে ভালোই লাগে। তো এখানে আমি যদি চেক ডুপ্লিকেট কন্টেন্ট করি, এখন চেক করবে।
এটা তো কপিরাইট সম্ভবত পাবে না, কারণ এটা কোথাও পাবলিশ করা হয়নি। আর কোন একটা পোস্ট যেটা অলরেডি পাবলিশড, সেরকম একটা পোস্টকে আমি এখানে চেক করে দেখাই, আপনারা তখন একটা ধারণা পাবেন যে এটা অনেক বেশি সময় লাগতেছে। সো এটা 100% ইউনিক, দেখছেন? প্রত্যেকটা ইউনিক সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে সে চেক করছে। আর এই কাজটায় আমি যেমন এইটা একটা কন্টেন্ট আমি এখান থেকে নিলাম। তো আপনি যেটা বললেন যে এক জায়গা থেকে একটা নেবো, আরেক জায়গা থেকে আরেকটা নেবো, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন আমি এখন ওই কাজটাই করব। সাপোজ আমি এখান থেকে এই 2 লাইন নিলাম, ঠিক আছে? প্লাগারিজমে আসি, এখান থেকে 2 লাইন নিলাম। এরপরে যেটা করব, এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিই, এখান থেকে মনে করেন এটুকু নিলাম, কোথায় এখানে, এখান থেকে কিছু নিই, এইটুকু নিলাম, নিয়ে মনে করেন আমি একটা আর্টিকেল রেডি করলাম। এরকম আরো 8-10 জায়গা থেকে ফর এক্সাম্পল নিলাম, এইভাবে নিয়ে আমি এখন চেক করি, দেখেন কি অবস্থা দাঁড়ায়। 3টা ওয়েবসাইট থেকে নিছি না? হ্যাঁ ভাইয়া, জি জি ভাইয়া। আচ্ছা, দেখি তাহলে। এই যে কোন কোন ওয়েবসাইটের সাথে মেলে, কোন কোন রেজাল্ট, এটা বলছে 0% ইউনিক। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। তো আমার লাগবে কত? 100% ইউনিক, বাট এটা হলো কি 0% ইউনিক। দেখেন 102টা ওয়ার্ডের আমরা একটা আর্টিকেল এখন পর্যন্ত দাঁড় করতে পারছি, যেটা কিনা 0% ইউনিক। এবং এই যে 21 রেজাল্টসে মিল আছে, যে কোন কোন ওয়েবসাইটের সাথে মেলে এখানে দেখাচ্ছে। আর এই বাকিগুলো আর দেখাবে না, কারণ এটা আমরা ফ্রি ব্যবহার করছি, এটা লিমিটেশন আর কি। ইউনিক না, এটাই তো বড় বিষয়, তাই না? এই জি ব্যাপারগুলো মিলে গেল, এটাই। সো আমাকে ধারণা নিয়ে আমরা লিখতে পারি, বাট এখান থেকে ইয়ে করার কোনো সুযোগ নাই। বা আমরা এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, সিনোনিম বা এই যে বিভিন্ন কিছু চেঞ্জ করে লিখতে পারি, বাট ওইভাবে করার সুযোগ নাই। আর একটা বিষয় আছে যেটা অটো স্পিনার অথবা বিভিন্ন যে স্পিন সফটওয়্যার আছে না, অনেকে হয়তো ধারণা আছে, তো ওইগুলো দিয়ে করলে আপনার পুরো ইউনিক হয়ে যায়। বাট এই যে আমি যেটা দেখালাম আগে, রিডেবিলিটি স্কোরটা অনেক কমে যায়, সেটা 40-45 এরকম চলে আসে, কিন্তু আমার লাগবে যেখানে 60। এখন দেখেন আমি জাস্ট ফ্রেশ হ্যান্ডে লিখছি, তাই 52। তাহলে এটা কি কত সহজ সাবলীল ভাবে উপস্থাপন করতে হবে আরো। আর এটা যখন আমি সফটওয়্যার দিয়ে স্পিন করাবো, তখন আমার দেখাচ্ছে 40, মানে 50 ওঠাই টাফ হয়ে যায়, 48 আমি দেখছি আসে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, তো এক্ষেত্রে হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ, বলছি যে এগুলো প্রথমত মনে হবে অনেক কঠিন বা এই সেই, কিন্তু বিষয়টা আপনি প্র্যাকটিসে আসলে, ওইটাও 1-2 সপ্তাহ প্র্যাকটিস করলে, কিছু কন্টেস্ট অ্যাটেন্ড করলে দেখবেন যে ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন এই জায়গাগুলো থেকে আপনি ওই ওই কি বলে যে কন্টেন্ট গুলোর ধারণা নিয়ে, অথবা আপনি মনে করেন সিনোনিম চেঞ্জ করে অথবা রিরাইট করে। সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এই যে আপনি এনি হাউ যেটা কমফোর্ট ফিল করেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমার সহজলভ্য, মানে সহজে পঠনযোগ্য, বোঝা যায় যেন সহজে। হুম। আর সেন্টেন্সে ভুলগুলো তো আমরা পরে গ্রামারলিতে দিয়ে চেক করে ফেলতে পারবো।
তারপরে যে ওভারঅল আমার জন্য লেখাটা সর্বোপরি স্ট্যান্ডার্ড থাকে, এটাই হচ্ছে বিষয়। আর বাকিটা আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে ওইগুলো বাকিটা আয়ত্তে চলে আসবে। মানে আচ্ছা, জি ভাইয়া বলেন। যে একেবারে আমার যেটা শুরু করার জন্য যেটুকু দরকার আমি সেটুকুই বললাম, বাকিটা কিন্তু আপনার প্রয়োজনে আপনি আস্তে আস্তে যে কোনো একটা মেথড তখন অ্যাপ্লাই করা শুরু করবেন, যেটা আপনি কমফোর্ট হবে বা আর্টিকেলটা সুন্দর হওয়ার জন্য যা যা প্রয়োজন হবে সেগুলো আস্তে আস্তে করতে থাকবেন তখন। আচ্ছা ভাইয়া, ওই গুগলে কি কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা আছে, যে মানে মনে করেন এই যে রিডেবিলিটি টেস্ট যেটা দেখালেন আর কি, স্কোর স্কোর যেটা, তো ওটা কি মানে কোনো নির্দিষ্ট একটা ইয়া করা আছে যে এই স্কোরটা হলে ও র্যাঙ্ক করা হবে নাহলে করা হবে, এই টাইপের কিছু? দেখেন এই স্কোরটা তো প্ল্যাটফর্ম ওয়াইজ ভ্যারি করে। আপনার গ্রামারলির স্কোর আর অন্য কোনো সফটওয়্যার স্কোর তো মিলবে না। আচ্ছা আচ্ছা। তবে কথা হচ্ছে যে আপনার আর্টিকেলটা যতটা মানুষের উপকারে আসবে, মানে যারা আর্টিকেলটা পড়বে রিডাররা যতটা আপনার আর্টিকেল পড়ে সন্তুষ্ট হবে তার উপর গুগল আপনাকে র্যাঙ্ক করাবে। ও, বাস্তবতাটা কিন্তু তাই। তো আমার আর্টিকেল মনে করেন 20টা কান্ট্রি থেকে পড়লো, আমি লিখলাম মানে আমেরিকান অ্যাসেন্টে আমি লিখলাম, ঠিক আছে? জি জি। তো ওই ওই স্ট্যান্ডার্ড ফলো করে লিখলাম, তাহলে বাকি কান্ট্রিগুলো ওদের জন্য কিন্তু হার্ড হয়ে গেল। বাট আচ্ছা। আমি যদি সহজ সাবলীল লিখি তাহলে আমেরিকানরাও তো বুঝলো, আবার বাকিরাও কিন্তু বুঝলো, সহজ হয়ে গেল। দেখা যাচ্ছে আমার আর্টিকেল প্রথমে প্যারা পড়ে অনেকে চলে গেল, তাহলে কেটে দিল আমার ট্যাব, তাহলে এটা কি হয়ে গেল বলেন তো? ওইটা তো আপনার ওই হ্যাঁ, আমার বাউন্স রেট চলে আসছে না চলে আসছে, ওয়েবসাইটের, হ্যাঁ। তখন আমার আর্টিকেল তো র্যাঙ্ক করছে না। তাহলে আমার এটা সহজ সাবলীল ভাবে তোলা, তারপরে ইয়াগুলো কি বলে ইনফরমেশন গুলো কালেক্টের ব্যাপারটা, এই যে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, তার মধ্যে ওইটা একটা প্যারামিটার যে আমাদের এটা সহজ সাবলীল ওই আর্টিকেল রিডেবিলিটি স্কোরটা যেন ভালো থাকে। তার জন্য তাছাড়া গুগলের তো আসলে ওই রকম কোনো ক্রাইটেরিয়া দেওয়ার দরকার নাই। গুগলের অ্যালগোরিদম অনেক স্ট্রং, তারা ক্লায়েন্টের বিহেভিয়ার গুলো বোঝে, রিডারদের তাদের কাস্টমারদের, তার উপর ডিপেন্ড করে কিন্তু পেজগুলো সামনের দিকে থাকে, র্যাঙ্ক হয়, র্যাঙ্ক চেঞ্জ হয়। হ্যাঁ, অন্য ওয়েবসাইট গুলো ভালো কাজ করতেছে তখন আরেকটা ওয়েবসাইটকে সে ওভারকাম করে চলে যায়, ওভারটেক করে চলে যায়, এই যে এটা হচ্ছে বিষয়। আমরা আমাদের কাজের সুবিধার্থে ওই রুলস গুলো তৈরি করি, সেগুলো কিন্তু গুগল অনেক সময় বলেও না, এটা রিসার্চ করে বের করা হয়, এই আর কি। সিনোনিম আর মানে যে এগুলো কথা বলতেছেন, তো মনে করেন এগুলো যদি চেঞ্জ করি দেখা যায় দেখি অনেকগুলো শব্দ অনেক কঠিন কঠিন একটা হ্যাঁ, নিয়ে আসে। তো এইটাই এইটাই। এখন এসইও মানে ফ্রেন্ডলি যে ব্যবসা থাকে, তো ওই শব্দগুলো দিয়ে যে মানে একটা কন্টেন্ট রেডি করে যে মানে র্যাঙ্ক করার ব্যাপারটা, আর প্লাস আবার ওই যে রিডার মানে যারা পাঠক যারা মানে সরি ওই যারা দেখবে মানে যারা ভিজিটর তারা এসে পড়বে, এদেরও যে ব্যাপারটা থাকে আর কি। তো এখন আসলে অনেক কিছু মাথায় রেখে সবকিছু ইয়ে করতে হয় আর কি। হ্যাঁ, আমি ওটা প্রসিডিওরটা এই জন্য সবই বললাম, আমি সেটাই বললাম যে প্র্যাকটিক্যালি আপনি করতে গিয়ে আপনার যেটা সুইটেবল হবে তখন কিন্তু সেটাই করতে হবে। কোনো কোনো সময় সিনোনিম করলে ভালো হবে, কখনো দেখবেন সিনোনিম করে কোনো ওয়ার্ডে আরো কঠিনের দিকে চলে যাচ্ছে, তখন তো আর ওইটা করা যাবে না, তখন সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করলাম। বা একটা একটা বাক্য তো বিভিন্ন ভাবেই বলা যায়, কিন্তু মিন তো ওইটাই করে, তাই না? জি ভাইয়া। এই বিষয়টা হলো এই আর কিছু না। আপনি সাপোজ আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনি তো এমন কিছু লিখতে পারবেন না যেটা ডিজিটাল মার্কেটিং কি ওটা না বোঝায়। তো ডিজিটাল মার্কেটিং কি এটা বোঝায় এই নিয়ে তো হাজার হাজার অলরেডি আর্টিকেল আছেই। তাহলে আপনার ইউনিক বলতে কি বোঝাচ্ছে, যে আপনার সেন্টেন্সের অ্যাকচুয়ালি স্ট্রাকচার, মূল ভাব তো সবার এক। জি ভাই সেটাই। বোঝা গেল না? এইটাই হচ্ছে বিষয়, আর কিছু না। যে আপনি কিভাবে এক্সপ্লেন করছেন বিষয়টা, এইগুলোতেই ভ্যারি করবে, তাছাড়া তো
ডিজিটাল মার্কেটিং টার্মটা যে যেভাবেই বলুক, বিষয়টা তো এক এক জায়গাতে এসে সবাই একমত প্রকাশ করাই লাগবে নাকি? এটাই হচ্ছে বিষয়। আর্টিকেলের ব্যাপারটা এরকম। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যালি আসতে হবে। প্র্যাকটিক্যালি যত রিসার্চ করবেন, যত প্র্যাকটিসে আসবেন, ওইটা আস্তে আস্তে আপনার কাছে ইজি হয়ে যাবে। নতুন নতুন ওয়ে গুলো আপনার সামনে চলে আসবে। একটা কমফোর্ট জোন থাকে না সবার, দেখবেন যে আপনার কাছে একটা জিনিস কমফোর্ট, আরেকজনের কাছে আরেকটা জিনিস কমফোর্ট না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, বাকিরা তো কোনো কথা নাই, কি ব্যাপার বলেন? খাদিজা আপু কি আছে? কাজ কেমন চলতেছে? আর এদিকে জাবের ভাইয়া, কি অবস্থা বলেন? তারপরে ওমর ফারুক। আসসালামু আলাইকুম স্যার। কি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি কাজ করতে করতে ক্লাস করছি তো, সেজন্য মিউট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। সেই জন্য এই মুহূর্তে নক করলাম যে কি কাজ টাজ কেমন চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আবার $70 বোনাস পেলাম। যাক আলহামদুলিল্লাহ। আর $140 হয়েছে 2 দিনে, শুধু বোনাস। ওই যে আপনার কি বলে, মানে প্রফিট হচ্ছে এই জন্য ক্লায়েন্ট মনে হয় খুশি হয় নাকি? সেল টেল গুলো হচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য। আর একটু ছোট্ট একটা প্রবলেম ছিল, যেটা ডেভেলপারের কাজ, সেটা খুঁজে টুজে, ওই যে আমার ঘরে আবার ডেভেলপার একটা আছে, কোডিং করে আর কি, আমার ছেলে। আচ্ছা আচ্ছা। ও ওয়েবসাইট নিয়ে কাজ করে, তো কোডিং এর কাজটাও করে দিল। ও আরেকজনকে হায়ার করবে বলছিল, যে তারপরে আমার ছেলে বললো যে আম্মু আমি একটু দেখি, দেখে সলভ করে দিল। কত 5-7 মিনিট করছে আর কি। তো সে মোটামুটি এটার জন্য বাজেট রাখছিল $100। এটা 5-7 মিনিটের কাজ, $100টা কেমন জানি বেশি হয়ে যায় না? আর এটা তো পুরো ওয়েবসাইটটাই আমরা ইয়ে করছি, এসইও করছি। তো সেই হিসেবে $70 বোনাস হিসেবে দিয়ে দিছে। ও আমি আচ্ছা অবশ্য বলছিলাম যে এটার জন্য পে করা লাগবে না, কারণ আচ্ছা 2 দিন আগে $70 বোনাস দিছে। আচ্ছা। এখন চাইতে কেমন মানে, ওর ব্যালেন্সের কথা বলতে আমি আমি না করছিলাম অবশ্য। পরে দেখি কিছুক্ষণ আগে দিয়ে হঠাৎ করে নোটিফিকেশন কিসের আসলো, মাফরকে চেক করে দেখি ওর বোনাস দিয়ে দিছে, আচ্ছা। না বলে দিয়ে দিছে। না সেটা, এগুলো হচ্ছে আপনার ভালো পারফরমেন্স বা এই যে কথা কাজের মিল, এই সবগুলোর ফলাফল আর কি। ঠিক আছে। হ্যাঁ, ওর সন্তুষ্টি হলো এই জায়গায়। ওর ডিজাইন, গ্রাফিক ডিজাইনও করাচ্ছে, তারপর ওর ডিজাইনটাও করছি, ওর ফেস মেনটেন করছি, তারপর ওর ওয়েবসাইটটা, ফুল ওয়েবসাইট মেনটেন করছি। সবকিছু মিলাই প্রচুর সময় দিতে হচ্ছে। আর যথেষ্ট প্যারা দেয়, মানে যখন তখন নক দেয়, যখন তখন মানে বললে সাথে সাথে কাজ করে দিতে হয় ওর কাজগুলো। সেটাই। সেই সুবাদে আমার পিসি এটা কবে বন্ধ হয়েছে আমি ভুলে গেছি স্যার। আচ্ছা, কন্টিনিউয়াসলি পিসি এটা চলতে থাকে। বুঝতে পারছি। ফুল সাউন্ড দিয়ে রাখছি, যাতে নোটিফিকেশন আসলে ঘুম থেকে উঠেও রিপ্লাই দিতে হয় ওকে। তো ওকে রিপ্লাই দিই, সেই হিসাবে ও সন্তুষ্ট। মোটামুটি মানে এটার জন্য সে যথেষ্ট প্লিজড। ওর আরো 2জন ছিল ডিজিটাল মার্কেটার, ওগুলো ফেসবুকের জন্য, গ্রুপের জন্য একটাকে রাখছিল, ওইটাকেও ইয়ে করে দিচ্ছে, অফ করে দিচ্ছে। তারপর আরো একজন ছিল ডেভেলপার, ওইটাকে অফ করে দিচ্ছে। এখন সবগুলো স্যালারি আমাকে দিবে আচ্ছা একসাথে আচ্ছা, জানুয়ারিতে। গ্রেট। না এই যে এটাই হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। ঠিক আছে, এই যে আপনার অনেস্টলি কাজগুলো করা, এগুলো কিন্তু আমাদের শেখার বিষয়। ও ও আমার সেকেন্ড ক্লায়েন্ট, কিন্তু ওর রিভিউটা আমার কাছে অনেক বেশি ইয়ে ছিল আমার প্রোফাইলের জন্য। এটা মানে কি বলবো, একটা মানে অনেক বড় অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে। মানে ও এত ভালো একটা ফিডব্যাক দিছে, যেটা আচ্ছা মানে আমার মনে হচ্ছিল মানে আমার বাকি কাজগুলো পেতে খুব মানে সহজ হয়ে গেছিল ওর রিভিউটার কারণে। আচ্ছা আচ্ছা।
ও এখন ইয়ে দিচ্ছে, ভিডিও রিভিউ দিবে আজকে। ও আচ্ছা, ইনার কথাই বলছিলেন। হ্যাঁ, গ্রেট। আরেকজন আছে যার ওটার ইনকাম বেশি, কিন্তু মানে ওটার ফিডব্যাক গুলো মানে কেমন জানি 5 স্টার দেয়, কিন্তু ও লিখে দিবে যে মাঝে মাঝে একটু ভুল বুঝাবুঝি হয় এই টাইপের লিখে দিবে, বাট কোনো সমস্যা নেই, এগুলো কাজের ক্ষেত্রে হয় এই টাইপের করে লিখবে। অনেক কাজের ক্ষেত্রে হয় এই টাইপের, কিন্তু তারপরে আমি সন্তুষ্ট ওই টাইপের। আর এটা যে মানে একদম ফুল, মানে একদম ভালো মতো দিবে রিভিউ। আচ্ছা আচ্ছা ওইটা থেকে প্রায় স্যার 4000 কাছাকাছি চলে গেছে, যেটা আরেকটা যেটা আছে। আচ্ছা আচ্ছা ওটা স্যার টপ রেটেড প্লাস পেতে হলে কি $5000 লাগে একজন ক্লায়েন্ট থেকে? টপ রেটেড হতে, হ্যাঁ প্লাস এইরকম একটা মাইলস্টোন আছে। মাইলস্টোন না, আওয়ারলি? না না, আমি সেটাই বলছি যে এরকম একটা মানে আপনার একটা ইয়ার লাগবে যে একটা ক্লায়েন্ট থেকেই 5000 এরকম কিছু। সমস্যা নেই, ওইটা যেভাবেই আর্ন করেন না কেন একটা ক্লায়েন্ট থেকে হলে হবে। আমার আর 2 মাসে 5000 হয়ে যাবে মোটামুটি, দেড় 2 মাসে ওইটার থেকে, একজন থেকে শুধু। আচ্ছা, তাহলে তো ওইটার ইয়েটা হয়ে যাবে। আর তারপরে কন্টিনিউটির উপর ডিপেন্ড করে ওরা ওই 16 উইক দেখবে যে এটা ধারাবাহিকতা ঠিক থাকে কিনা, তারপরে ওই টপ রেটেড দিয়ে দিবে। আমার 3 সপ্তাহ গেছে মনে হয়, 3 সপ্তাহ না 4 সপ্তাহ গেল, 4 ওই যে সপ্তাহ। আপনার মাই স্টেট যে অপশন আছে ওখানে দেখাবে যে আপনার হ্যাঁ দেখছি, ওখানে দেখছি, ওখানে সম্ভবত 3 সপ্তাহ না 4 সপ্তাহ ছিল, 4 সপ্তাহ আচ্ছা গেছে আচ্ছা আর কি, 16 ওটা, সপ্তাহের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো বাকিগুলো ওভারকাম করলে তখন ওইটা ব্যাচটা পেয়ে যাবে। দোয়া করবেন স্যার আমার। অনেক ডেফিনেটলি। 99% এখন জব স্কোর দেখাচ্ছে, কিন্তু ওই যে রেটিংটা এখন পাইনি আর কি। হ্যাঁ, ওইটা পেলে অনেক বেশি ভালো লাগবে। না সেটাই, এই যে আপনার সাথে এই ডিসকাশন গুলো আরো আমি বেশি কন্টিনিউ করার উদ্দেশ্য যে যারা হচ্ছে আমরা মানে ক্লায়েন্টের সাথে এখন কাজ করতেছি, বা এই ক্লায়েন্টের সাথে আন্তরিকতাটা কত গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে আপনার এইভাবে কন্টিনিউ হওয়ার জন্য বা আপনার পরবর্তী কাজগুলো পাওয়ার জন্য, হ্যাঁ, বা প্যাসিভ আর্নিং গুলো কিভাবে হয় সেগুলোর কিন্তু একটা মানে জলজান্ত প্রমাণ আমাদের সামনে। ঠিক আছে। স্যার এটা আসলে এখন যে ক্লায়েন্টটা আমাকে $70 শুধু $140 বোনাস দিল 2বার করে, সে কিন্তু আমাকে প্রথম হায়ার করছিল স্যার $20। আচ্ছা জানেন, পুরো সপ্তাহে সে $20 দিত, কিন্তু আমাকে ওর ব্যানার, ওর কাভার, তারপরে ওর যত মানে ডিজাইন আছে, ওর প্রায় আমাকে এক সপ্তাহে প্রায় 20টা মতো ডিজাইন করতে হয়েছে। পুরো ফেস তৈরি করে পুরো ফেসটা ইয়ে করতে হয়েছে, সবগুলো কাজ ফুল অপটিমাইজ করতে হয়েছে আচ্ছা শুধু আচ্ছা। $20। তারপর এই ইমেজ রেডি করতে হয়েছে, ডিজাইন করতে হয়েছে, মানে মানে একটা সবগুলো কাজ। ডিজাইনের রেটই ওঠে না। না, ওর এইভাবে করে পুরো সপ্তাহ এভাবে করে এক সপ্তাহে আমি এই $20 ডিজাইন প্লাস ফেস ক্রিয়েট প্লাস ব্যানার, তারপর অ্যাড রান, একটা অ্যাড দিয়েছি, সবগুলো মিলাই $20 দিছে। তার আচ্ছা উপরে কত প্যারা, মাঝে মাঝে অসহ্য লাগতো। তারপর এই আস্তে আস্তে চলতেছি করতেছি, পরবর্তীতে ডিজাইন গুলো দেখেছি। প্রথম দিকে ডিজাইন নিয়ে অনেক ঝামেলা করতো, এখন মোটামুটি আর কোনো কিছুতেই ঝামেলা নেই, সবকিছু ওকে, যাই দিস তাই ওকে, যা করি তাই ওকে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে, এটার জন্য তো সময় লাগছে আপনাকে, সেই ধৈর্যটা ধারণ করে সেই অপেক্ষাটা করা লাগছে, তাই না? এটাই। এই পিরিয়ডটা কিন্তু আমাদের সবার পার করতে হয়, তারপরে কিন্তু স্টেবিলিটিটা আসে। ওই কারো হয়তো ক্লায়েন্টটাও যেটা 5 ঘন্টা কমাই দিছিল, সেও আবার টাইম বাড়াই দিছে, মানে অর্থাৎ 2 ঘন্টা কমাই দিছে, তারপর মানে পানিশমেন্ট হিসেবে সে কমাইছে, সেই জন্য মানে সে পুরোটা ফেরত দেয়নি, কিন্তু 2 ঘন্টা জাস্ট কেটে ফেলছে। 35 ঘন্টা ছিল তো, এখন 32 ঘন্টা করে দিছে, মানে আচ্ছা পানিশমেন্ট হিসেবে 30 ঘন্টা করে দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরে আবার 32 ঘন্টা করে দিচ্ছে, 35 ঘন্টা আর করে না, 3 ঘন্টা কমাই দিছে। সমস্যা না, এটা আপনাকে নেক্সট বড় ধরনের অকারেন্সের হাত থেকে এটা রক্ষা করছে, যে আপনি এই ছোট একটা ব্যাপার থেকে শিক্ষা গ্রহণ করছেন,
বড় ধরনের কোনো অকারেন্স কিন্তু আর হবে না নেক্সট টাইম, আপনি সচেতন থাকবেন। এখন ওই দুইটা ক্লায়েন্টে আশা করি আলহামদুলিল্লাহ যদি পথ চলি দীর্ঘ সময় চলা হবে। আর যেটা বললাম $3,500 ইনকাম হয়ে গেছে, উনি এখন মানে আমার কাজ নিয়ে উনারও কোনো মাথা ব্যথা নেই, মানে উনি এখন একদম নকই দেয় না, টোটালি নক দেয় না, শুধু আপডেট আমাদের ইয়েতে গুগল শিটটা ওনার ওয়ার্ক আমাদের ওয়ার্ক শিডিউল গুলো একটু আপডেট করে, শুধু এইটুকু, মানে কখন কি করতে হবে ওগুলো আপডেট দিয়ে দেয়, কন্টেন্টটা দিয়ে দেয়, বাস। আচ্ছা আচ্ছা। আর কোনো কিছু না, মানে আমি কি করছি না করছি এগুলো ঘুরে এসে উনি ঘুরে ঘুরে আসছে সেটা বোঝানোর জন্য ওই লাইক দিয়ে আসে আর কি। আমি যে পোস্টটা দিলাম বা আমি যে মার্কেটিংটা করতেছি সে দেখছে, এটা বোঝানোর জন্য শুধু লাইক দিয়ে চলে আসে, মানে আর কোনো সে নাই। আচ্ছা প্রথম দিকে এটা করো ওইটা করো, এটা এভাবে করলা কেন, এটা এভাবে হলো কেন, এরকম করতো। এখন ওটারও মানে কোনো গানই, শুধু মাঝে মধ্যে এসে বলবে তোমার কোনো কোশ্চেন আছে, তোমার কি কোনো কিছু জানতে হবে, কোনো কিছু লাগবে, আচ্ছা এটা বলে চলে যায়। পুরো সপ্তাহ নিজের মতো কাজ করি, পেমেন্টটা দিয়ে দেয় আর কি, ওভাবে হয়ে যায়। ভেরি গুড, কন্টিনিউ আর করেন। জানুয়ারির মাঝামাঝিতে উনিও দিবে 1200, প্রায় $1200 কথা হচ্ছে ওয়েবসাইট নিয়ে। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটের কাজটা কিভাবে করতেছেন, মানে আপনার ওই যে ছেলের মাধ্যমে যেটা বললেন ওনার মাধ্যমে করতেছেন? অনেকটাই, ওর কোডিং গুলোর ওয়েবসাইট সম্পর্কে নলেজটা ওর বেশি। আর এসইও ধরেন মা ছেলে একসাথে করি, ওই যে স্যার ম্যাডামের ক্লাসটা আমি করছি তো, হ্যাঁ হ্যাঁ। ও ও করতো সাথে আমার সাথে। ও আচ্ছা আচ্ছা, নলেজ দুইটাই হয়ে গেছে তখন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকেও আমি মোটামুটি কোডিংটা শিখাইছি আর কি, কোডিং যত ওয়েবসাইট তৈরিটা শিখাইছিলাম আগে, আমার আগে ওকে শিখাইছি, পরে আমি কোন ল্যাঙ্গুয়েজ গুলো শিখছে? হ্যাঁ, এখন পাইথন করছে, আচ্ছা পিএইচপি করতেছে। আচ্ছা গ্রেট। ওই লাইনটা অবশ্য আমার বাইরে, আওতার বাইরে, ওগুলোর কাজও নাই, ওটা জাস্ট ওয়ার্ডপ্রেস এর এসইও করাটা থাকে আর কি। হ্যাঁ, না পরবর্তীতে সে চাইলে কমপ্লিট ওয়েবসাইট ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব ডেভেলপ করে আপনার ফুল সার্ভিস তখন পেতে পারেন, তখন দুইজন মিলে একটা কম্বাইন্ড একটা সার্ভিস দিতে পারবে। আরে ওর তো প্রায় 70-75টা ওয়েবসাইট করা আছে, ও অনেকগুলো ওয়েবসাইট অফলাইনে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছে ফ্রেন্ডদের, বা ওই যে আমাদের আছে না একটা কোচিং সেন্টার, কি যেন নাম, রেটিনা, রেটিনার ওয়েবসাইটটারও কিছু কাজ করছে। রেটিনা কোনটা, মেডিকেল কোচিং যেটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা, তারপরে এরকম টুকিটাকি এগুলো আর কি। ঠিক আছে, এগুলো তো এক্সপিরিয়েন্স গুলো দরকার। আর ফুল করছে প্রায় 50-60-এর উপরে করছে ফুল। আচ্ছা, তো এই আর কি। আর বিশেষ করে মানে যত অনেক সময় দেখা যায় যে আমারও তো রেস্টের একটা প্রয়োজন থাকে, তখন ব্যাকআপটা পাই আর কি ছেলে থেকে। আচ্ছা গ্রেট। কারণ নইলে এখানে 24 ঘন্টা তো, আর আমরা তো রবট না, মানুষ, 24 ঘন্টা থাকা যায় না। যখন আমি ঘুমোতে যাই তখন ছেলেকে বসাই দিয়ে যাই, কোনো মানে মেসেজ টেসেজ এগুলো রিপ্লাই দেওয়া বা কোনো একটা কিছু প্রবলেম হলে সেটা বুঝে নেওয়া। গ্রেট, আপনি তো তাহলে ভালো একটা হেল্পিং হ্যান্ডও পেয়ে গেছেন পাশাপাশি। এই আর কি স্যার, দোয়া করবেন। হ্যাঁ শিওর। আচ্ছা তাহলে আচ্ছা আতকিয়া আপুর কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি লাস্ট 2 দিন আমার রিসার্চ পেপার নিয়ে বিজি ছিলাম, তো আমি আপওয়ার্ক ফাইবারে টাইম দেই নাই। তবে একটা গুড নিউজ হচ্ছে কি, আমাকে যে কোম্পানিতে আমি ইন্টারভিউ দিছিলাম ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের জন্য, হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আমাকে ফাইনাল ডাকা হয়েছে আর কি। হয়তো অফিসিয়ালি এখনো অফিসিয়াল লেটার দেওয়া হয় নাই, বাট আমাকে ফোন করে বলছে আপনি কত স্যালারি চান আর কিভাবে নিতে চান, এইগুলো বললো, মানে শীঘ্রই পাঠাবে হয়তো। আচ্ছা, আপনি লেটারটা পাইলে ওটা স্ক্যান করে আপনাদের যে গ্রুপ আছে না, গ্রুপ 1 না আপনারা?
গ্রুপ মানে বুঝি নাই। এই যে আচ্ছা হোয়াটসঅ্যাপে মনিটরিং গ্রুপ 1 না? মনে হয় আমি তো ভুলে গেছি। হ্যাঁ, ওয়ান ওয়ান ওয়ান। হ্যাঁ, ওখানে একটা স্ক্যান করে দিয়ে দিয়েন, আমি ওটা আমাদের গ্রুপে দিয়ে দেবো। জি আচ্ছা। ঠিক আছে, ওকে। ওটা পাওয়া মাত্রই, কারণ এখন যেহেতু লিখিত আকারে নাই সেজন্য আমি ওটা অ্যানাউন্স আগেই করছি না। আপনি লিখিত ওইটা আমি দিলে, আপনাকে দিলে ওটা জাস্ট স্ক্যান করে আমাকে দিলে হবে, বা পিডিএফ আকারেও যদি থাকে ওটা দিলেই হবে, আচ্ছা গ্রুপে দিয়ে দিবেন। ওকে। ও আচ্ছা, ওটা তাহলে কি বলছিলেন যে স্যালারি ব্যাপারটা কি কনফার্ম হয়েছে? স্যালারি আমি তো, আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত। আমি বললাম যে আমি প্রিভিয়াস যে কাজগুলো করছি, মানে বিশেষ করে রাইটিং এর দিক থেকে, ওখানে তো আমাকে 20,000 টাকা মান্থলি পে করা হতো, এভাবে বলছি। তো উনি বলছে আমরা তো 20,000 টার্গেট নাই, তবে হ্যাঁ দিব, একটা হ্যান্ডসাম স্যালারি দিব। আর আপনি প্রজেক্ট বেসিসে নিতে যাচ্ছেন নাকি মান্থলি বেসিসে নিতে যাচ্ছেন? তা আমি বলছি মান্থলি বেসিসে। তো এরপরে বলছে কি ঠিক আছে, আমি আপনাকে মেইলে আপডেট জানিয়ে দেবো, তো বললো। আচ্ছা আচ্ছা। ওরা বড় কোম্পানি তো, অনেক বড়, অলমোস্ট অনেক বড় কোম্পানি, সেই জন্য হয়তো মানে ফর্মাল প্রসিজিওর গুলো অনেক টাইম লাগতেছে। ছোটখাটো হলে তো ইজিলি পাওয়া যেত। বোঝা গেছে। কংগ্রেচুলেশনস আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। কোন কোম্পানি ছিল এটা? এটা হচ্ছে কি গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সরি লাইফ না, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। ওকে ওকে জি ওকে। দেন তাহলে তো গুড নিউজ আমরা একটা পেলাম। আচ্ছা, বিজয় ভাইয়ের কি খবর বলেন? এই তো ভাইয়া আছে, আগের কাজটাই আছে আমার, তা আওয়ারলি কাজ তো এটা আছে আর কি, হ্যাঁ, নতুন ভাবে ট্রাই করতেছি। নতুন ক্লায়েন্টের সাথে ডিলিং করেন, নতুন বছর চলে আসতেছে। জি বলছি নতুন বছর চলে আসতেছে, আপনার তো নতুন ক্লায়েন্ট লাগবে না? এখন পুরোনো ক্লায়েন্ট নিয়ে থাকলে তো হবে না। হ্যাঁ ভাইয়া, ট্রাই তো করতেছি, দেখি না কি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে সমস্যা হয় কি, মাঝে মাঝে কি হয় যে ক্লায়েন্ট একটা হাতের কাছে থাকলে তখন কিন্তু চেষ্টা করলে কমে যায়, এরকম হচ্ছে না তো? না না ভাইয়া, না, এটা তো অবশ্যই না। আচ্ছা, ওটা কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে আমার জি জি ক্লায়েন্ট 2-3টা রিজার্ভে থাকবে। জি জি। আর হ্যাঁ আমার তো এটা দিয়ে 24 ঘন্টা তো কাজ হচ্ছে না তো, একটা কাজ দিয়ে। তা হ্যাঁ, আমি অবশ্যই সময় তো পাচ্ছি। সেটাই, ওই সময়টা কাজে লাগাতে হবে। স্যার ক্লায়েন্টরা আমাদেরকে রিজার্ভ করে রাখে এখন। না, সেটাই, ওই সেই পর্যায়ে আসলে তো অবশ্যই আপনাকেই রিজার্ভ করবে, কিন্তু প্রথমের দিকে তো ক্লায়েন্টকে রিজার্ভ করতে হয়। আমাদেরকে ইনভাইট করে কতগুলো শুধু রিজার্ভ করে রেখে দিছে, এখন ওদের আসে আমি মানে এই ক্লায়েন্টটাকে এখন যেটা মানে 40 ঘন্টা কাজ করছি, ওনার কাজটা নিচ্ছিলাম না, মানে আরো 2টা ক্লায়েন্টের কাজ পাবো, মানে উনি একদম কনফার্ম করে ফেলে রাখছে কিন্তু কাজ দিচ্ছে না। বুঝতে পারছি, ভাবতেছি আবার অন্য প্রজেক্টে এঙ্গেজ হয়ে যাবে, সেজন্য এভাবে রাখছি আর কি। কিন্তু আমিও তো আর বসে থাকতে চাচ্ছি না, তো নিয়ে ফেলছি একটা। সমস্যা নেই, ওইটা যখন আসবে তখন আবার ওইটাও চালাবেন, এটাও চলবে, সবই চলবে, সমস্যা নেই। শুধু দেখেন যে আপনার দিনের 24 ঘন্টার বেশি যেন কাজের মানে তখন টাইম ট্র্যাকার যেন আর অন না করা লাগে, তখন কিন্তু আর পাবেন না 24 ঘন্টার বেশি ডলার সময় জমা কিন্তু on হচ্ছে, নেই। ব্যাংকে ডলার আসতেছে কিন্তু চুল সব চলে যাচ্ছে, এটা হচ্ছে সত্যি কথা। এটা কিছু তো হারাতে হবে কিছু পেতে হলে। তো পলাশ ভাইয়া তো আছেন না, ডিসকাশন গুলো শুনছেন তো? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা যদি একটু হ্যাঁ ক্লিয়ার করে আছি ভাই, আমি বলতেন। আছি। আচ্ছা, ওই না, আমি পলাশ ভাইকে যেটা বলছি যে এই যে জি এইরকম পর্যায়ে কিন্তু মানে প্রত্যেকটা ফ্রিল্যান্সারেরই কিন্তু সামনে, ঠিক আছে? জি, তো জাস্ট ওই টাইমটা পর্যন্ত ধৈর্য সহকারে মানে লাইনচ্যুত না হওয়াটাই হচ্ছে বিষয়, আর কিছু না। চেষ্টা করে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আর কি আপু কি বললেন
ব্যাংকের বিষয় কোনটা? বলছে যে মানে মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইউএস ডলারের যে কানেকশন করে দেওয়া, ওই বিষয়টা একটু বললে ভালো হতো। আপনি কোন প্রোফাইল থেকে বলছেন, মানে ফাইবার নাকি আপওয়ার্ক, না কোনটার বিষয়ে দুইটাই। স্পেসিফিক থেকে? মানে মানে প্রথম কথা হচ্ছে কি, ব্যাংকে কিভাবে আমি ডুয়াল কারেন্সি করার জন্য আমাকে কি কি করতে হবে এটা, দেন ওটাকে আমি ফাইবারে আপওয়ার্কে কিভাবে কখন ইনক্লুড করা উচিত যদি না টাকা না, না, মানে এটা সরি, তো অর্ডার না পেলে। আপনার তো আপওয়ার্কের জন্য তো এরকম কোনো ঝামেলাই নাই, আপনি ডাইরেক্ট আপনার ব্যাংকে অ্যাড করতে পারবেন, ব্যাংক ইনফরমেশন গুলো অ্যাড করতে পারবেন, অটোমেটিক্যালি আপনার ডলারটা কনভার্ট হয়ে চলে আসবে, আপনার টাকাতে চলে আসবে বাংলাদেশি ব্যাংকগুলোতে। হুম, এটা হচ্ছে আপওয়ার্কে। আর ফাইবারের জন্য আপনার পায়োনিয়ার কার্ডগুলোর মানে পায়োনিয়ার কার্ডটা ম্যানেজ করে রাখবেন। আচ্ছা, স্যার আপওয়ার্কে তো সরাসরি ব্যাংকে চলে আসি, হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্ক তো ডাইরেক্ট লোকাল ব্যাংক দিবে, তো লোকাল ব্যাংক। ফাইবারটা হচ্ছে আপনার ব্যাংকে দিবে না, সেই ক্ষেত্রে আপনার পেপাল অথবা পায়োনিয়ার লাগবে। তো পায়োনিয়ার তো আমাদের দেশে আছে, তো লোকাল সমস্যা নেই। ব্যাংকে টাকা আরো কম কাটে। মজার বিষয় হচ্ছে তাড়াতাড়ি চলেও আসে, আবার টাকাও কম কাটে। কোনটা? লোকাল হ্যাঁ, 90 সেন্ট। পায়োনিয়ারেও আপনি অনেক ভালো রেট পাবেন। লোকালে এখন কত পাওয়া যায়? 90 সেন্ট কাটে আর কি। না, 90 সেন্ট কাটে ঠিক আছে, কিন্তু রেট কত দেয়? লোকালে ওটা তো দেখি নাই, ওটা খেয়াল করি নাই, দেখতে আচ্ছা, হবে। লোকালের থেকে কিন্তু আপনি পায়োনিয়ার হয়ে যদি ট্রান্সফার করেন, আপনার কিন্তু ডলারের রেট পাওয়া যায় ভালো, প্রায় 1.5 টাকা, 1.5 টাকা প্লাস থাকে পার ডলার বেশি। পায়োনিয়ারে হ্যাঁ, পায়োনিয়ারের মাধ্যমে উইথড্র করলে। আমি স্যার একবার মোটামুটি একটা অ্যামাউন্ট উইথড্র দিয়েছিলাম। পায়োনিয়ার অনেক ঝামেলা করছে, ফার্স্ট টাইম তো প্রায় আচ্ছা, এক সপ্তাহ রিলে করছে, আবার ভিডিও চ্যাট হ্যাঁ করতে হচ্ছে, ভিডিও হ্যাঁ, কথা বলতে প্রথমের হচ্ছে। ওই অ্যাপ্রুভেশনটা হচ্ছে অ্যাপ্রুভ করে নিলে দেন আর সমস্যা হয় না। এই ভয়ে আমি আর ওইটাতে উইথড্র দরকার দিচ্ছি না। নাই আপনি, তারপরে এমনি বললাম আর কি, কখনো ওরকম সুযোগ থাকলে ওইভাবে করবেন, তাহলে আরো বেশি বেনিফিট পাওয়া যাবে। এমনি কিন্তু স্যার পায়োনিয়ার পাঠালে তো $2 করে কেটে ফেলে মনে হয় আপওয়ার্ক। আচ্ছা, মনে করেন আপনার $1000 ট্রানজেকশন করবেন, ঠিক আছে, হ্যাঁ। $2 কাটলো, কিন্তু ওই $1000 পার ডলারে যে আপনি প্রায় 2 টাকা মতো বেশি পাচ্ছেন, ওটা তো আপনার অ্যাভারেজ আরো বেশি হয়ে গেল। স্যার আমার সর্বোচ্চ উইথড্র হবে এই সপ্তাহে, এই মাসে। আচ্ছা, তো ওই যে আপনার অ্যামাউন্ট যত বেশি হবে, আপনার কিন্তু পায়োনিয়ারের মাধ্যমে প্রফিটটাও তত বেশি হবে। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। আমাকে যে জবটা এখন অফার করলো, ওরা ভাবছিল যে মানে আমাকে, যেহেতু ওইটার একদম মেইন গভর্নিং বডি আমাকে নক দিছিল আর কি লিঙ্কডইনে, তো সেই ক্ষেত্রে ওরা ভাবছিল যে আমি অলমোস্ট বিবিএ, সরি মানে গ্রাজুয়েশন করে ফেলছি, সাথে আমি জব খুঁজতেছি এই টাইপসের। তো আমার ইন্টারভিউ নেওয়ার পর ওরা দেখলো যে আমি এখন বিবিএ পাস করি নাই, এখনো মাত্র থার্ড ইয়ারে, তো ওরা তো নিজেই বিপদে পড়ে গেছে সেক্ষেত্রে। ওরা তো অফলাইনে, মানে ওরা চাইছিল যে ওদের অরিজিনাল কোম্পানিতে গিয়ে আমি জব করবো আর কি। তো এখন যেহেতু বিষয়টা ফ্রিল্যান্সিং এ হচ্ছে, তো ওদের অ্যামাউন্টটা কেমন বলা উচিত? ওরা যেহেতু মানে ওদের টার্গেটটা ছিল হচ্ছে কি স্যালারির অ্যামাউন্টটা এমন, যেটা হচ্ছে কি ওই মানুষটা ওখানে অফলাইনে আপনি তো প্লেসে গিয়ে অলরেডি চাকরি বলে করে আসবে। দিচ্ছেন না, আর ওরাও তো বলছে যে ওরা জানাই দিবে, মানে একটা রেট দিয়ে দিবে, তো এখন তো আর ওইটা সমস্যা নেই। আর ফ্রিল্যান্স যখন, তখন তো জি। আপনার এই যে যাওয়া আসার কস্টিংটা লাগতেছে না, ঠিক আছে, তারপরে এই যে আপনার বাইরে গেলে একটা কস্টিং হয় আলাদা, তো এগুলো সবগুলো বাদ দিলেও তো আপনার স্যালারি যদি এখন যাই দিবে ওরা, সেটা কিন্তু আপনার জন্য প্রফিটেবল। জি, ওটাই বলতেছি। এটা কোনো মানে স্পেসিফিক কোনো কিছু বলা উচিত কিনা সেটার জন্য বলতেছি। না না, মানে আপনি তো ওদের টার্গেটটা একরকম ছিল, বাট হইলো আরেক রকম। আপনি তো এটাই। একরকম বলছেন না যে আপনি এই জি রেটে অলরেডি কাজ করছেন, তারপর ওরা বলছে যে আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেবো, আর আপনার কথা বলার দরকার নেই, যা দিবে ওটা জাস্ট একসেপ্ট করে নিও, কারণ যেহেতু অনলাইন জি, বেস আচ্ছা আর এডুকেশনে আচ্ছা। একটা যেহেতু ল্যাগিং আছে, সো এখানে আর কথা না বললে
পরবর্তী এডুকেশন কমপ্লিট করে ফেলেন, আফটার দ্যাট আপনি তখন ক্লেম করবেন যে হ্যাঁ আমি তো ওরা নিজেই বলতেছে কি আপনি যেহেতু ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের স্টুডেন্ট, আপনি বিবিএ পাস করার পরে ব্যাংকিং এ যাবেন না, ইন্স্যুরেন্সে আসবেন আশা করি। মানে ওদের এখানে চোখ করবেন। আচ্ছা আচ্ছা, মীর ভাইয়ের কি অবস্থা বলেন তো, আজকে তো কথা হলো না। ভাইয়া আমি আসলে রিকোয়েস্ট পাঠাই, কিন্তু বাই রিকোয়েস্ট, কিন্তু রেসপন্স পাচ্ছি না ইদানিং ধরে। কালকে একটু গিগ প্রমোশন করছিলাম, এটুকুই। আর আচ্ছা, বিষয় হচ্ছে একটা ফ্লোতে থাকতে হবে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার বায়ার গুলো অরিজিনাল বায়ার হচ্ছে কিনা ওই যে চেক করার যে প্রসিডিউরটা ছিল ওটা চেক জি করছেন, ওটা জি ওটা অ্যাপ্লাই করি। সেন্ড করার আগে চেক করা হচ্ছে। জি করা হচ্ছে। না মানে আগে কিছু ক্ষেত্রে নাম দেখে বুঝতে পারি, আর কনফার্ম হয়ে তারপর পাঠিয়ে দিই। আর কিছু মানে ডাউট লাগলে চেক করি আর কি। আচ্ছা মোবাইল থেকে দিই তো, মানে এক্ষেত্রে চেক করাটা আসলে হয় না। তা মানে মোবাইলে যখন থাকি তখন, পিসি থেকে বললে তো ইজিলি করা যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। একটু চেষ্টা করবেন যে রাইট ক্লায়েন্টের কাছে আমরা যাচ্ছি কিনা, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। না হলে অনেক সময় আশানুরূপ রেজাল্ট আসতেছে না। আর ইদানিং দেখছি মনে হয় মানে রায় রিকোয়েস্ট তেমন কিছুটা কমে গেছে আগের তুলনায় দেখছি। আচ্ছা এখন আমি গ্রাফিক্স নিয়ে মানে গিগ তৈরি করতাম, আসলে টাইমটা হচ্ছে কাভার হচ্ছে না, যার কারণে মানে এটা হয়ে উঠছে না আর কি। বুঝতে পারছি। আচ্ছা, ফেসবুকে স্যার মানে একসাথে কি দুটো অ্যাড রান করাতে পারবো কিনা, চাই কিনা একসাথে হ্যাঁ, একই এটা পেজ তো থেকে? সমস্যা না। আচ্ছা, আমার বিজনেস ম্যানেজার একটু আমি মানে কিছু মানে উল্টো হয়ে গেছে লাগছে, মানে অ্যালগোরিদম কিছুটা চেঞ্জ হয়েছে তো ফেসবুকে, তো পরিবর্তন আসতে আসলে ব্যাপারটা মানে ব্যান হয়েছে নাকি রেস্ট্রিক্টেড নাকি রানিং ওটাও বুঝতেছি না। মানে কোনটা, বিজনেস অ্যাকাউন্টের কথা বলছেন? জি জি, ফেসবুকে ওটা কি ভেরিফাইড লাগে অ্যাড রান করতে? এখন কারো কারো চাই ভেরিফাইড, হ্যাঁ, কারো কারো চাচ্ছে না, কন্টিনিউ চলছে এই কাজ, ঠিক আছে। যদি আর ভেরিফাইড সে বসে করতে তখন কি কি তখন লাগে? সে বসলে ভেরিফাই না করলে তো ওরা রিলেভেন্ট ইনফরমেশন চাইবে, ওরা কি কি চাইবে ওইগুলো দিলেই হবে। যেমন মানে আইডি কার্ড মাস্ট লাগে মেবি, হ্যাঁ হ্যাঁ, আর কি লাগতে পারে মানে? আইডি কার্ড লাগবে, আপনার ওই যে বিজনেস যে নেম দিছেন ওইগুলোর একটা ভেরিফিকেশন আসতে পারে, তো ঠিক আছে। বিজনেসের ভেরিফিকেশন এটা কিভাবে হ্যাঁ, করবো? কারণ ওটা বিজনেস অ্যাকাউন্ট তো আপনার তো সেইভাবে ভেরিফাই করবে। না এখন তো আমার বিজনেস নাই, তাহলে ওইটা তো লিগাল ইস্যু, তখন ওইটা বাদ দিতে হবে। তখন আপনি ইয়ে করবেন, আপনি কারোর মাধ্যমে এটা অ্যাক্সেস দিবেন, আপনার ক্লায়েন্টের মাধ্যমে। আদারওয়াইজ বিজনেস যদি ফুল বিজনেস করেন, জি যদি যদি আপনি ওইভাবে বিজনেস করার প্ল্যান থাকে তাহলে তো আপনার সব পেপারস ওকে করে বিজনেস করতে হবে, বুঝা গেছে। তা তো নিশ্চয়ই, জি লিগ্যাল ওয়েতে তো আসলে ওটাই মানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ট্রেড লাইসেন্স এছাড়াও থেকে যদি শুরু আপনি করে একটু টিন। টুকিটাকি ফ্রিল্যান্স সার্ভিস গুলো দেন, তখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সবকিছু সেট আপ করে আপনাকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি তখন না করবেন। মূলত আমি তো হচ্ছে বিগিনার, তো মানে হিসেবে একটু জানারও কিউরিয়াসিটি এখনো আছে। মানে বুঝতে প্র্যাকটিক্যালি পারছি। তো আর ইয়ে নি নাই, তো ক্লাসে দেখেছি আর কি। না আর না, ইতিমধ্যে অনেক বিগিনার পরিবর্তন হিসাবে তো আসছে। আপনি তাহলে ক্লায়েন্ট আপনাকে সব সেট আপ করে দিবে এবং অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি জাস্ট ওটা পরিচালনা করবেন। আবার একটা জিনিস লক্ষ্য করলাম, বিজনেস ম্যানেজারে স্যার মানে ওই যে অ্যাড ম্যানেজারটা মনে হয় লিঙ্ক করা থাকে, আমি মনে হয় লিঙ্ক করছিলাম, ওটা লিঙ্ক করে দেখতে পেয়েছিলাম। অ্যাড ম্যানেজার, রাইট। জি, আমার একটা পেজে আমি লিংক করেছিলাম, ওটা ইয়েস হচ্ছিল, ইভেন আমার কার্ড হচ্ছে, কার্ড ইনফরমেশন দিতে পেয়েছি, বাট আমি এখনো পর্যন্ত রিটার্ন করাইনি। মানে কখন যে বেশিরভাগ এখন ডিসেবল দেখি, সবার ডিসেবল হচ্ছে, এখন কি ওটা কারণে হবে বা। এই যে আপনার র্যান্ডমলি শুধু প্রত্যেক প্রোফাইলের সাথে বিজনেস ম্যানেজার, সবাই তো আর বিজনেস করে না, তো
এখন ফেসবুক যদি দেখে একই লোকেশনে সবাই এরকম করতেছে, এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, তো বলবে যে হ্যাঁ ঠিক অনেকে আছে, দেখি আপিল করে ঠিক করে। হ্যাঁ তুমি তাহলে ভেরিফাই করে করো, হ্যাঁ তোমার ব্যবসা থাকতেই পারে, তো করো, ব্যবসা ওইভাবেই করো, তাহলে আমাকে রিলেভেন্ট পেপারস দেখাও, বোঝা গেল বিষয়টা, এই হচ্ছে বিষয়। এখন আরেকটা ব্যাপারটা ভয়ের বিষয় হচ্ছে, মানে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করলে তো আমাদের লোকাল কার্ড দিয়ে তো আমি যখন অ্যাড রান করব, তো এরা একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্ট মানে কাটতে থাকে, মানে অনেক ক্ষেত্রে এইভাবে ঘটে থাকে, মানে কোচিদের এটা হয়ে থাকে, মানে অ্যাড রান নাই, অ্যাড রান ক্যাম্পেইন শেষ, যেমন আমি 2 দিন ধরে করেছিলাম ওটা শেষ, তো 4 মনে হয় কাটতেই থাকে, ওইরকম মাঝে মধ্যে হয়ে যায়, এররের কারণে মেবি। আমি এরকম তো কখনো ফেস করি নাই, তবে জি না, আমি অনেক ক্ষেত্রে মানে দেখলাম, সবার স্যার ক্ষেত্রে হয় না। হ্যাঁ হ্যাঁ ওই সেটিংস এর ভিতরে একটা অপশন আছে, ওইটাতে টিক চিহ্ন না দিলে ওটা কন্টিনিউ চলতে থাকে, ওরা কন্টিনিউ রিচ করতে থাকে, ওইটা আমাদেরকে অফ করার জন্য ওখানে ইন্ড, অর্থাৎ আমার নির্দিষ্ট টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, ওই টাইপের একটা ওখানে একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা ওইটা যদি কেউ ইগনোর করে যায় তাহলে ওর টাকাটা কাটতে থাকবে ও কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, না আপু, ওইখানে কি সাথে সাথে ক্যাম্পেইন করার মানে যখন প্রসেসটা অ্যাপ্লাই করবো তখনই কি দেখতে পাবো কিনাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন পাবলিশ করার আগেই ওটা দিয়ে দিবেন টিক চিহ্ন, ওখানে খেয়াল করবেন আপনি বিলিং মেথড, অর্থাৎ যেখানে আমরা জি টাইমটা সেট আপ করি নির্দিষ্ট, যে ধরেন আমি 10 দিনের জন্য ওটা ক্যাম্পেইনটা সেট জি আপ জি করলাম, ওটার নিচে দিয়ে বা সম্ভবত উপরে দিয়ে একটা ছোট্ট করে একটা লেখা আছে, দেখবেন ওখানে একটা ঘর আছে, ওটা ওটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন ওই জায়গাটাতে, ওটা দেখবেন ওখানে লেখা আছে ওটা। আচ্ছা আপনি কি এই টাইমের মধ্যে শেষ করতে চান বা এই এতটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ রাখতে চান, এই টাইপের একটা ইয়ে আছে, লেখা আছে, আমি লেখাটা। আর ওটা তো অ্যাড যখন শেষের দিকে চলে আসে তখন তো এক্সটেনশনের জন্য একটা অপশনও দেয়, তাই না? যে আপনি চাইলে এটা এক্সটেন্ড করতে পারেন, জি যে আমি ডে গুলোকে আরো বাড়াতে পারি, তারপরে ওখানে অ্যামাউন্ট বাড়াতে পারি, কিন্তু এটা অ্যাপ্রুভ না করলে তো এভাবে কাটার কথা না, ওটা কি কোনোভাবে অ্যাপ্রুভ হয়ে যায় নাকি তাহলে আপনি? না না, ওইটা তো টাকা কাটার কথা না, বুস্ট করলে এই টাইপের কাটে জানি, কিন্তু হ্যাঁ অ্যাড আর ম্যানেজারে তো এইভাবে কাটে না। সেটাই তো কথা। আর না মানে আরেকটা বিষয় আমি যেটা বললাম যে আমি 5 দিনের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন আমি সেট আপ করলাম, হ্যাঁ, করার পরে আমাকে 4 দিন বা একটা নির্দিষ্ট টাইম আগে আমাকে বলবে যে তোমার অ্যাড আর এতক্ষণ রান হবে, তো তুমি এটা আর বাড়াতে চাও কিনা। হ্যাঁ, ওই টাইপের একটা নোটিফিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা যদি অ্যাপ্রুভ না করি তাহলে তো আর আমার কাটার কথা না। তারপরে মানে এখন এটা ওটা তো আসলে মানে এটা কিছু রিচ হয়ে যায়, সামান্য কিছু রিচ আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা, কিছু ওই হয়তো হয়। রিচটার জন্য যদি ধরেন কেউ অফলাইন, ধরুন আমার একটা ইয়ে হচ্ছে না, মানে যাদের কাছে পৌঁছেছে ওরা ক্লিক করে নাই তখন, কিন্তু পরবর্তীতে সে ক্লিক করছে, ওই ক্লিকটার টাকাটা কেটে দিবে যদি আমরা ভিতরে ওইটা আমরা ওদেরকে মার্ক করে না দিই যে এই টাইমের পরে তুমি আর টাকা কাটবা না, এটা ওখানে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আর এটা কাটবে না। তারপর এখানে আরেকটা অপশন আছে যে আপনি টাকাটা লিমিট করে দিতে পারেন, যে আমার অ্যাড ছিল আমার 1,500 অথবা 2,000 টাকা বেশি যাতে না কাটে, তো এটা লিমিট করে রাখতে পারেন। লিমিট এগুলো মানে কি যখন প্রমোট করবো তখন থেকে নাকি অ্যাড ম্যানেজার থেকে? না, এটা অ্যাকাউন্ট সেটিং এ আছে, আপনি বলে 4-5টা ক্যাম্পেইন রান করলেও লিমিট যদি আপনি 2,000 অথবা 4,000 টাকা দিয়ে রাখেন, এর বেশি এটা কখনো রিচ করবে না, এটা আপনার অ্যাকাউন্ট সেটিং এ আছে। ওইটা পাবলিশ দেওয়ার আগেই পাবেন, পাবলিশ দেওয়ার আগে অপশনটা পাবেন। এই কোথায় চলে গেল, আমি সেটিংসটা খুঁজে বের করলে তো হয়ে যেত, মনে না, থাকছে। এখানে আমি দেখতে পাচ্ছি আসলে মানে এই অডিয়েন্স, তারপরে এই যে ক্যাটাগরি থাকে, আর ডিউরেশনটা দেখতে পাচ্ছি, বাজেটটা দেখছি, হ্যাঁ, তো এখানে তো আর দেখতে পাচ্ছি না, ওই যে লিমিটের ব্যাপারটা যেটা বলছেন আপু ওরা। অ্যাড ক্যাম্পেইন নিয়ে কয়েকটা ভিডিও ইউটিউব থেকে দেখলে আপনি এটা আইডিয়া পাবেন, ট্রাই করবেন। হ্যাঁ ঠিক আছে, বলেন এখন। মানে ওই যে সব তো দেখতে পাচ্ছি, মানে কাস্টমার অডিয়েন্স, তারপর হচ্ছে বিল্ডিং মেথড, এগুলো দেখতে পাচ্ছি, ওই লিমিটের অপশনটা দেখতে পাচ্ছি না। ধরেন আমি একটু ঢুকছি ভিতরে, আমি মনে থাকে না।
বলেছে আর এক্ষেত্রে কি বিআইএনটা কি কম্পালসারি কিনা? আমি অপশন এখানে দেখাচ্ছে, এটা তো মানে লাগে না মনে হয় কম্পালসারি বলা। কৌশল ডিম কুকুরের ডিম কি আবার? আপু মনে হয় নিশ্চয়ই ওইটাই কথা বলছে, যেটা চুজ অন দিস অ্যাড উইল এন্ড, মানে তারিখ যেটা সেট করে দেওয়া হয়, মানে যেমন আজকে 23 তারিখ থেকে আগামী 5 দিনের জন্য হলে তাহলে 28 তারিখ, ওইটার কথাই বলছে মনে হয়। এর বাইরে যাতে মানে আর ক্যাম্পেইন মানে প্রমোট ক্যাম্পেইন না হয় আর কি। কাজী আপু তো মনে হয়, আচ্ছা আছে তো, হ্যাঁ মনে হয় তো চেক করতেছে। এই তো না, আমি আসলে ওই টাইম ট্র্যাকারের কাজ বন্ধ করছি তো ওই জন্য আচ্ছা ঢুকছি, একটু চেক করে নিয়েছি। আমি গ্রুপে ওই জিনিসটা পাঠাইছি, স্ক্রিনশটটা দিছি, যে জায়গাটার কথা বলছিলাম ওটা টিক দিয়ে দিবেন, ওই জায়গাটা আমি সিলেক্ট করে মার্ক করে দিয়েছি। আচ্ছা দেখছি স্যার ঠিক আছে, এটাই তো। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলেন যে পিকচারটা? ও আচ্ছা, হ্যাঁ এটা মনে হয় অ্যাড ম্যানেজার থেকে নাকি? আচ্ছা আমি একটু লোড হোক, আমি আসলে হোয়াটসঅ্যাপটা কেড়ে দিছি আপাতত, দেখি। আমি মিউট করে স্যার সব কথা বলে ফেলছি। বলছিলাম মানে ওইটা যদি আপনি টিক দিয়ে দেন, ওদেরকে যদি এটা নির্দিষ্ট করে দিয়ে দেন, অর্থাৎ তাহলে ওরা আমরা যে টাইমটা দিছি এটার পরে আমাদের একটা আর একটুও যাবে না, অর্থাৎ এটার পরে আর টাকা কাটার পসিবিলিটি থাকবে না। জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা সেট, হ্যাঁ 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 ঠিক আছে, সেট অ্যান্ড এন্ডেড, রাইট। না আসলে মানে আপনারটা দেখতে পাচ্ছি, ওটা আপনি যেটা থেকে প্রবেশ করছেন ওটা মানে অ্যাড ম্যানেজার থেকে, তাই না? কিন্তু এখানে আমার নতুনটা হওয়াতে একটু মানে বিপাকে পড়ে গেলাম আর কি। এটা বিজনেস ম্যানেজার তো। ও আচ্ছা, আপনারটা বিজনেস ম্যানেজার। আচ্ছা আমি অ্যাড ম্যানেজার থেকে আছি। অ্যাড ম্যানেজার থেকে আসলে বিজনেসটার জন্য বিজনেসটাই বেটার আর কি। বেটার, জি জি বিজনেসটাই বেটার। বিজনেসটা থেকে অনেকগুলো অ্যাকাউন্ট থেকে অনেকগুলো মানে অ্যাড ম্যানেজার থেকে ইয়ে করা যায়, রান করা যায়। ওটা এখন ভয় পাচ্ছি যে মানে বিজনেস ম্যানেজার তো আমার আর কমপ্লিট না, তবে কোনো রেস্ট্রিকশন নাই, ভেরিফাইড না আর কি, যার কারণে। আচ্ছা সমস্যা নাই, ওটা তো ওটা এখন তো মাল্টিপল ক্লায়েন্ট তো এখনো ইয়ে হয় নাই, আপনি ক্লায়েন্ট সব সেট আপ করে দিয়ে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি ওইভাবে তখন কাজ করবেন আর কি। এখন আপাতত ওইভাবে প্ল্যান থাক, জি ঠিক আছে এটাই। আর দেখেন যে কি করা যায়, নতুন কোনো অ্যাকাউন্ট করে হ্যাঁ আবার বিজনেস ম্যানেজারের দিকে ইয়ে করা যায় কিনা। এবার আমি সবকিছু মানে সেট আপ করা আছে, শুধু রান করব একটাকে, মানে প্র্যাকটিস পারপাস দেখছিলাম আর কি, ওটাও লিখেছিলাম। সো মানে সাহস হয় না মানে রান করে দেন আর করি না আর কি, কিনা কি হয় আবার। আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আর বিজনেস ম্যানেজার আমার প্রত্যেকটা পেজের একটা একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, মানে ওটা কোনো বিজনেস আইডি, ওই যে বিজনেস ম্যানেজার থেকে। হ্যাঁ, ওই business.facebook.com হয়ে গেছে না? জি
প্রত্যেকটা আমার যে পেজগুলো আমি মানে ম্যানেজ করি ওগুলোর দিকে আলাদা আলাদা আইডিয়া গেছে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে একজন পাবলিক ফিগারের জন্য যদি আমি ইয়ে করি মানে ক্যাম্পেইন করি, তো এক্ষেত্রে আমাকে কি কি ইয়ে করতে হবে, কি কি জিনিসটা মানে যাতে ভালো রিচ করতে পারে আর কি? পাবলিক ফিগার, জি আচ্ছা আপনি অ্যাড সেটে কোন কোন ব্যাপারগুলো সেট করবেন তাই জি, এইটার যাতে ক্ষেত্রে কি? বেস্ট প্রাইসে পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা আসলে পাবলিক ফিগার তো সবার জন্যই, তাহলে এখানে তো আর জি ইয়ে দেওয়া লাগবে না আপনার, এখানে তো মেল ফিমেলকে তো আর আলাদা করা লাগতেছে না। লাগবে না আলাদা করে। হ্যাঁ আর এর এইজটা মেবি এইজটাও লাগবে না, আই মিন 82 মানে এখন পাবলিক ফিগারটা সে কি রিলেটেড পাবলিক ফিগার? ধরুন ইয়ে মানে পলিটিশিয়ান। ও দেন হচ্ছে আপনার তাহলে যে পিপল হু ইন্টারেস্টেড ইন পলিটিক্স তাদেরকে টার্গেট করাতে হবে। শুধু ওরাই না? ওরা আর 18, হ্যাঁ 18 টু মানে রেস্ট অফ 18 to পিপল। 65 এজ তো আসলে ম্যাটার করে না, কারণ হ্যাঁ হ্যাঁ ও 18 তো টু হ্যাঁ রেস্ট অফ পিপল, ঠিক আছে। জি। আর তো এক্ষেত্রে তো অ্যামাউন্ট তো বেশি চলে আসবে, মানে বাজেটে টোটাল বাজেটে তো অনেক ইয়ে চলে আসবে, যেহেতু ইয়ে বড় কাস্টমার অডিয়েন্সও মানে অনেক ব্যাপক। তো আপনার ওই যে এলাকা তো আবার ফিক্স না, যদি যে এটা, এলাকা জি এলাকা হ্যাঁ ফিক্স। আমি আপনাকে আরো ক্লিয়ার করি, মনে করেন যদি এটা হয় সংসদ সদস্য তাহলে তার এরিয়া কিন্তু অনেক বড়। জি যদি এটা হয় হচ্ছে আপনার সিটি কর্পোরেশন তাহলে আবার জি কমে গেল কিছুটা। তারপরে আমার যদি এইভাবে আর কি আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ এখন যদি চলে আসে যে ইউনিয়ন পরিষদ, এটা যদি এরকম পুরো এরিয়া এই যে তার উপর আপনার ডিপেন্ড করবে, তখন আপনার বাজেট কিন্তু আবার কমে যাবে। জি জি। তো এইভাবে আর কি। তার আগে মানে পূর্ববর্তী একটা আমার ক্লাসে আপনি টি শার্টের ব্যাপারে আমি যখন বলছিলাম, তখন হ্যাঁ বলছিলেন যে মানে টি শার্টের ব্যাপারে মানে 40 কিলোমিটার রেডিয়াসটা রাখার জন্য। তো হ্যাঁ যখন চিটাগাংয়ে 40 কিলোমিটার রেডিয়াস রাখলাম, ওইখানে দেখি 3,10,000 মানে ইয়ে টার্গেট অডিয়েন্স ওরে মানে টোটাল মানে অ্যাপ্রক্সিমেট। তো এক্ষেত্রে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, বাজেট অনেক বেশি হচ্ছে না? না না ওটা আপনার ফুল বাজেট যে নিতে হবে তা না, ওখানে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করে নিয়ে আপনি কি করবেন, আপনি আপনার বাজেটটা বসাবেন পার ডে মিনিমাম $1, এটা হচ্ছে বাজেট, জি এটা হচ্ছে একদম লোয়েস্ট বাজেট। দেখবেন কতটুকু রিস্ক করে, এরপরে আপনার বাজেট অনুযায়ী আস্তে আস্তে বাড়ালেন, যেটা আপনার বাজেট সেখানে থেমে গেলেন, ওর বেশি তো আর আপনি রিস্ক করাতে পারবেন না ওই না। বাজেটের এগেনস্টে। সো এটা তো আপনার কম্প্রোমাইজে আসতেই হবে একটা সময় এসে, ঠিক আর আছে। এখন দেখি হ্যাঁ কিছু কিছু এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড অ্যাড হয়েছে, প্রাইস সব চেঞ্জ। বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, কত ওদের নিত্য নতুন আপডেট আসবে, ওরা অপশন গুলো এদিক ওদিক করবে, ঠিক আছে, ওইভাবে আমাদের চলতে হবে। আর এদিকে হচ্ছে তাহলে আপনি মোটামুটি অ্যাড গুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন নাকি? জি জি স্যার, আমার চিন্তা ভাবনা ওটা ছিল আর কি, ফেসবুক অ্যাড নিয়ে। সেটাই, আপনি ওটা যখন আস্তে আস্তে ইনভলভ হবেন কাজ করবেন তখন কিন্তু আরো প্র্যাকটিক্যালি অনেক নলেজ আসবে। এখন অ্যালগোরিদমের জন্য মানে কখন আবার কি চেঞ্জ হয়েছে, তো এর সাহস হচ্ছে না মানে অ্যাড রান করবো হচ্ছে সেজন্য। আচ্ছা আচ্ছা না এটা সাহস করে তো শুরু করতে হবে, ঠিক আছে। জি স্যার। সেই ক্ষেত্রে বাজেট কম রেখে দেখা যাচ্ছে টেস্ট বেসিস করলেন, বা দেখলেন কোনো কারণে ভুল হচ্ছে অ্যাজ স্টপ করে ফেললেন, দেন তো আপনার আর পেমেন্ট কাটবে না, যতটুকু গেছে ততটুকুই হবে, তাই না? জি স্যার।
আচ্ছা, তাহলে মোটামুটি তো আমাদের আলোচনা আজকে প্রায় শেষের দিকেই। তারপরেও শেষ মুহূর্তে কারো কোনো আর কেউ কিছু বলতে চাই আমরা? সবার কথা শেষ? ওকে, তাহলে আজকে শেষ করি, আর নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। আর আপনাদের আচ্ছা, বিশেষ করে পলাশ ভাইয়া আছে নাকি? নাই? ওকে, সবাই সবার টার্গেট ওয়াইজ আমরা কাজগুলো করি, প্রয়োজনে শিডিউল করে নেই, ঠিক আছে? আমরা এমনটা না ভাবি যে আমরা এখানে এসে গেছি, এটা কিন্তু আমার শেষ না, আমাদের সবসময় সামনের দিকেই টার্গেটটা হওয়া লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ আরো অনেক দূরেই সবাই যাবেন। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।